তাহলে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের যে টপিকটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এবং এরপরে আর একটা ছোট টপিক আছে সেটা হচ্ছে ফিস্টুলা ইনঅ্যানো। তো এটার উপর যে কোশ্চেনটা আছে এখানে দেওয়া আছে সেটা তোমরা দেখো, যে ডিফাইন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এগুলো থেকে আহ, খুব বেশি কোশ্চেন বিভিন্ন সেগমেন্টেই চলে আসে, রিটেনে, অস্পিতে, তারপর হচ্ছে ভাইভাতে। যদিও হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষাতে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট থাকে না, কিন্তু এই তিনটা সেগমেন্ট রিটেন, অস্পি এবং হচ্ছে ভাইভা, প্রত্যেকটাতেই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কোশ্চেন আমাদেরকে ফেস করতে হবে। সো এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। তো এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। এখানে খুব মানে অল্প কয়েকটা কোশ্চেন আছে, যেমন হচ্ছে ডিফাইন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তিনটা কোশ্চেন জাস্ট, ক্লাসিফিকেশন, আর হচ্ছে প্যাথোফিজিওলজি। বাট কোশ্চেন অনেক হতে পারে। সো কি কি কোশ্চেন হতে পারে এবং এর আনসার গুলো কেমন হবে বা কিভাবে আমরা আনসার করব সেগুলো আমরা ডিসকাশনের মাধ্যমে জানতে পারবো। তো আমি চলে যাই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলতে আমরা যেটা বুঝি, যে কোনো কারণে লুমেনের যে ফাংশন, ইন্টেস্টাইনাল লুমেনের যে ফাংশন বা ইন্টেস্টাইনের যে ফাংশন, যেমন হচ্ছে প্যাসেজ অফ ফুড ম্যাটেরিয়াল থ্রু ইন্টেস্টাইন, এটা যদি বন্ধ হয়ে যায়, কমপ্লিটও হতে পারে, ইনকমপ্লিটও হতে পারে, এটা মেকানিক্যালও হতে পারে, এবং হচ্ছে এটা অ্যাডাইনামিক অবস্ট্রাকশন, যেটাকে আমরা বলতেছি প্যারালাইটিক আইলিয়াস, এই কারণেও হতে পারে। তাহলে লুমিনাল ফাংশন, দ্যাট মিন্স হচ্ছে প্যাসেজ অফ ফুড ম্যাটেরিয়াল, এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেটাকেই আমরা বলতেছি যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনের ভিতরে ফুড ম্যাটেরিয়াল গুলো পাস করতে পারছে না, এটাই হচ্ছে অবস্ট্রাকশন। এটার কারণগুলো যখন আমরা জানতে যাব, সেটা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি ডাইনামিক অবস্ট্রাকশন। ডাইনামিক অবস্ট্রাকশন মিন্স হচ্ছে যখন কোনো একটা জায়গায় মেকানিক্যাল অবস্ট্রাকশন হবে ইন্টেস্টাইনের কোনো একটা জায়গায়, তার প্রক্সিমালি ইন্টেস্টাইন, প্রক্সিমাল ইন্টেস্টাইনটা পেরিস্টালসিস করতে থাকবে, এটাই হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন। মানে হচ্ছে ইন্টেস্টাইনের লুমেনের ভিতরে, ওয়ালে অথবা এক্সট্রা লুমিনাল কোনো কারণে লুমেনটা অবস্ট্রাক্টেড হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ন্যারো হয়ে গেল, ফুড ম্যাটেরিয়াল গুলো পাস করতে পারলো না, তাহলে প্রক্সিমাল ইন্টেস্টাইন কি করবে, ওই অবস্ট্রাকশনটাকে ওভারকাম করার চেষ্টা করবে, বেশি বেশি পেরিস্টালসিস করবে ইনিশিয়ালি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন। তো ডাইনামিক অবস্ট্রাকশনের কতগুলো কজ আছে। এটা হতে পারে হচ্ছে ইন্ট্রালুমিনাল। ইন্ট্রালুমিনাল মিন্স হচ্ছে ইন্টেস্টাইনাল ওয়ালের ভিতরে যে জায়গাটা দিয়ে ফুড ম্যাটেরিয়াল পাস করে, সেই জায়গাটাতে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, ওই প্যাসেজটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলতেছি ইন্ট্রালুমিনাল কজ। সেটা কি কারণে হতে পারে, ফিক্যাল ইমপ্যাকশন, মানে ফিক্যাল ম্যাটার, এটা দিয়ে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কখন বন্ধ হয়ে যেতে পারে, আমরা জানি যে ফিক্যাল ম্যাটার থাকে হচ্ছে সেমি সলিড। ফুড ম্যাটেরিয়াল গুলো যখন স্টোমাক, স্মল বাওয়েল, লার্জ বাওয়েল দিয়ে পাস করতে থাকে, তখন প্রক্সিমালি, যেমন হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে অনেকগুলো সেক্রেশন জমে, মানে সেক্রেশন হতে হতে সেগুলো থাকে হচ্ছে প্রথমত লিকুইড, দেন হচ্ছে আস্তে আস্তে করে সেই লিকুইড ম্যাটেরিয়াল গুলোই স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়ে হয়ে সেটা সেমি সলিড হয় টার্মিনাল আইলিয়ামে গিয়ে, এবং সেই সেমি সলিড যে ফিক্যাল ম্যাটেরিয়াল, সেটা লার্জ বাওয়েল দিয়ে যখন পাস করে, তাহলে রাইট কোলন দিয়ে যখন পাস করে, সেটা আরেকটু কনডেন্সড হয়, আরেকটু ঘন হয়, এবং সেটা যখন লেফট কোলনে যায়, সেটা মোটামুটি একটা সেমি সলিড ফর্ম নেয়। কিন্তু লেফট কোলনে যদি বেশিক্ষণ এই ফিক্যাল ম্যাটেরিয়াল গুলো থাকে, তখন লার্জ ইন্টেস্টাইনের যে ফাংশন, মেইন ফাংশন, সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন করা। সেই ওয়াটার অ্যাবজর্পশন হতে হতে সেটা অনেক বেশি
হার্ড হয়ে যায় এবং সেটা অনেক সময় এমন বেশি শক্ত হয় যে সেটা একটা শক্ত স্টোনের মতো ফর্ম করতে পারে, অনেকটা স্টোন লাইক হার্ডেনিং হয়। সেটা দিয়ে তখন কিন্তু লেফট কোলনটা অবস্ট্রাক্টেড হয়ে যায় এবং সেটাই হচ্ছে ফিকাল ইনফেকশন। এটা কাদের বেশি হয়? এটা বেশি হয় হচ্ছে বয়স্ক মানুষদের, যাদের ডিফিকেশনটা নর্মালি দেরি করে হয়। দেখা যায় যে 2 দিন 3 দিন 4 দিন এরকম পরে যাদের ডিফিকেশন হয়, তাদের দেখা যায় যে রেকটামের মধ্যে হার্ড স্টুল ফর্মেশন হয়, অনেকটা হচ্ছে থিকোলিড টাইপের শক্ত শক্ত স্টুল, যে স্টুলটা অ্যানাল ক্যানেলের ভিতর দিয়ে ইজিলি পাস করতে পারে না এবং ওই ইনফেকশনের কারণে অবস্ট্রাকশন হয়। সেটা হচ্ছে ফিকাল ইনফেকশন। অনেক সময় হচ্ছে ফরেন বডি। ফরেন বডির ব্যাপারটা হয় হচ্ছে বাচ্চাদের বেশি। ছোট ছোট বাচ্চারা তারা যখন খেলনা নিয়ে খেলতে থাকে, অনেক সময়ই হচ্ছে খেলনার কোনো একটা পার্টস, অথবা অনেক সময় আমাদের দেশে যেটা বেশি হয় যে গ্রাম দেশে মার্বেল মার্বেল খেয়ে ফেলে, আর অনেক বাচ্চাই হচ্ছে পয়সা নিয়ে খেলে এবং পয়সা খেয়ে ফেলে। তাহলে কয়েন, মার্বেল, তারপর হচ্ছে খেলনার বিভিন্ন ধরনের পার্টস, এগুলো দিয়ে কিন্তু ছোট ছোট বাচ্চাদের অবস্ট্রাকশন হয় এবং সেটা যদি ইসোফেগাসের মধ্যে না আটকায়, ইসোফেগাসের যে 4টা কনস্ট্রিক্টেড এরিয়া আছে সেখানে যদি সেটা ইম্প্যাক্টেড না হয়, তাহলে দেখা যায় যে সেটা আলটিমেটলি টার্মিনাল আইলিয়ামে গিয়ে আটকাতে পারে, যেমন হচ্ছে আইলিওসিক্যাল ভালভের ওখানে গিয়ে। তো আইলিওসিক্যাল ভালভের ওখানে যদি পাস করে যায়, সেটা আর পরবর্তীতে সমস্যা করে না এবং সেটা স্টুলের সাথে ইজিলি পাস করে যায়। তাহলে এরকম ফরেন বডি আটকাতে পারে হচ্ছে আইলিওসিক্যাল ভালভের ওখানে এবং সেখানে ইন্ট্রালুমিনাল মেকানিক্যাল অবস্ট্রাকশন হতে পারে এবং সেটা ডাইনামিক অবস্ট্রাকশন। হ্যাঁ, বিজুয়ার, বিজুয়ার মানে হচ্ছে অ্যাবনর্মাল জিনিস। আমরা সাধারণত খাবার দাবার যেগুলো খেয়ে থাকি সেগুলোর বাইরে যদি কোনো কারণে অ্যাবনর্মাল, যেগুলো খাওয়ার কথা না, সেগুলো যদি কেউ খায় সেটাকে বলা হচ্ছে বিজুয়ার। এটা হতে পারে ট্রাইকো বিজুয়ার, আবার হতে পারে ফাইটো বিজুয়ার। ট্রাইকো বিজুয়ার এটা সাইকোলজিক্যালি এক ধরনের অ্যাবনর্মালিটি। এটা দেখা যায় যে অনেক ইয়াং এজের মেয়েরা বিশেষ করে এটাকে অ্যাডাল্ট অনসেট পিকা বলে, মেয়েরা এরা চুল খেতে থাকে, মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে খেতে থাকে এবং সেই চুলগুলো স্টোমাকের ভিতর গিয়ে, এটা কিন্তু স্টোমাক দিয়ে কখনো পাস করে না এবং সেটা কখনো ডাইজেস্ট হয় না, স্টোমাকের শেপেই একটা ফরেন বডি ফরমেশন করে এবং সেটা অবস্ট্রাকশন করে। তাহলে এটা এক ধরনের বিজুয়াল, মানে চুল খেতে থাকে অল্প অল্প করে। আবার অনেকে হচ্ছে ফাইটো বিজুয়ার, যেমন হচ্ছে ভেজিটেরিয়ান, যারা যারা অনেক বেশি ডায়েটারি ফাইবার খায়, তাদের ওই ডায়েটারি ফাইবার গুলো অনেক সময় একটার সাথে আর একটা জমে জমে অনেক বড় হয়ে যায় এবং সেই বড় হয়ে সে ইন্টেস্টাইনের লুমেনের মধ্যে অবস্ট্রাকশন করতে পারে। তাহলে ট্রাইকো বিজুয়ার এবং ফাইটো বিজুয়ার এই দুই ধরনের বিজুয়ার হতে পারে। আর আমরা আগেই জানতাম যে গল স্টোন যখন বড় হয় এবং সেটা যখন গল ব্লাডার এবং কোলন, অথবা গল ব্লাডার এবং ডিউডেনাম, এই দুইটার মধ্যে ফিস্টুলা ফরমেশন করে, বড় গল স্টোন যেমন 3-4-5 সেন্টিমিটার ডায়ামিটার, সেটা সিস্টিক ড্রাগ দিয়ে, বাইল ড্রাগ দিয়ে কখনো আসবে না। সেটা কোন দিক দিয়ে আসবে? আসবে হচ্ছে গল ব্লাডার থেকে ডিউডেনামের মধ্যে একটা ফিস্টুলা ফরমেশন করতে পারে, অথবা গল ব্লাডার থেকে কোলন, ট্রান্সভার্স কোলনের মধ্যে একটা ফিস্টুলা ফরমেশন করতে পারে। ওই ফিস্টুলার ভিতর দিয়ে পাস করে আলটিমেটলি যদি ডিউডেনামের ভিতর দিয়ে আসে তাহলে টার্মিনাল আইলিয়ামকে সে ব্লক করতে পারে, আর যদি কোলনের ভিতর দিয়ে আসে সে অনেক সময় অ্যানাল ক্যানেলের ওখানে গিয়ে ইম্প্যাক্টেড হতে পারে। তাহলে এই কয়েকটা কারণ, গলস্টোন আইলিয়াস হতে পারে, বিজুয়ার হতে পারে, ফরেন বডি হতে পারে এবং ফিকাল ইনফেকশন হতে পারে হার্ড স্ট্রো থেকে। ডাইনামিক অবস্ট্রাকশনের মধ্যে আরেকটা কজ হচ্ছে ইন্ট্রামিউরাল। ইন্ট্রামিউরাল মিনস উইদিন দ্য ওয়াল, মানে ইন্টেস্টাইনের ওয়ালের যে মাসেল বা মিউকোজা বা সাবমিউকোজা,
এখানে যদি কোনো প্যাথোলজি হয়, সেই প্যাথোলজির কারণে যদি অবস্ট্রাকশন হয়, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রামিউরাল অবস্ট্রাকশন। ইন্ট্রামিউরাল কি হতে পারে? ওয়ালটাই স্ট্রাকচার হতে পারে। স্ট্রাকচার মিন্স হচ্ছে ওই জায়গাটা ন্যারো হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, সরু হয়ে যাওয়া। এটার কারণ কি? এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের কারণে হয়। এবং ক্রনিক ইনফ্লামেশন আমরা জানি যে কোনো একটা জায়গায় যখন অনেক দিন ধরে ইনফ্লামেশন চলতে থাকে, তখন ওই জায়গাটাতে নর্মাল যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুটা রিপ্লেসড হয় হচ্ছে কি দিয়ে? ফাইব্রাস টিস্যু দিয়ে। এবং এই ফাইব্রাস টিস্যু এর ইলাস্টিসিটি কম, এবং সে প্রয়োজন মতো স্ট্রেসের কারণে ডাইলেটেড হতে পারে না। সে ধীরে ধীরে সময়ের সাথে সাথে কন্ট্রাক্ট করে এবং ওই জায়গাটাকে ন্যারো করে দেয়। তাহলে এরকম ক্রনিক ইনফ্লামেশন চলে দুইটা জায়গায়, দুইটা প্যাথোলজিতে। একটা হচ্ছে ক্রনস ডিজিজ যদি হয়, আমরা জানি যে স্মল বয়েল লার্জ বয়েল দুইটাতেই ক্রনস ডিজিজ এফেক্ট করতে পারে, এবং সেখানে অনেকগুলো আলসার হয়। সেই আলসার গুলো হিল হয়, আবার সেকেন্ডারিলি আলসার হয়। এরকম আলসার হতে হতে এবং সেকেন্ডারি ফাইব্রোসিস হতে হতে দেখা যায় যে কোনো কোনো জায়গায় ন্যারো হয়ে যায়। তাহলে ক্রনস ডিজিজে স্ট্রাকচার হতে পারে, এবং এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যদিও বেশি কমন, কিন্তু আমাদের দেশে বেশি কমন হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস এটা ইন্টেস্টাইনে হয়, এবং সেই ইন্টেস্টাইনের মধ্যে আলসার যখন হয়, টিউবারকুলার আলসার, সেই টিউবারকুলার আলসার হিল হয়ে হয়ে সেখানে ফাইব্রোসিস হতে পারে। আবার টিউবারকুলোসিস থেকে আরেক ধরনের প্যাথোলজি হয়, সেটা হচ্ছে হাইপারপ্লাস্টিক ভ্যারাইটি। হাইপারপ্লাস্টিক ভ্যারাইটিতে লুমেনের মধ্যেই একটা টিউবারকুলার গ্রানুলোমা ফর্মেশন হয়ে ওটা লুমেনটা অবস্ট্রাক্ট হয়ে যায়। তাহলে স্ট্রাকচারের দুইটা মেইন কজ, একটা হচ্ছে টিবি আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। এই দুইটা কারণে স্মল বায়োলে স্ট্রাকচার হতে পারে। মেলিগন্যান্সি এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে লার্জ বায়োলে, স্মল বায়োলে খুব কমই মেলিগন্যান্সি হয়। মেলিগন্যান্সি লার্জ বায়োলে বেশি হয়। লার্জ বায়োলের মধ্যে হচ্ছে রিকটাম, সিগময়েড কোলন, দেন হচ্ছে সিকাম, এরকম সিকোয়েন্সিয়ালি হচ্ছে মেলিগন্যান্সি ফর্ম করতে পারে। এবং মেলিগন্যান্সি যখন অ্যানিউলার ভ্যারাইটি হয়, চারপাশেই যখন গ্রোথ হয় ওয়ালের মধ্যে, তখন হচ্ছে সেটা লুমিনাল ন্যারোয়িং করতে পারে, এবং সেই ন্যারোয়িং এর কারণে অবস্ট্রাকশন ডেভেলপ করে। ইন্টারসেপশনটা আরেকটা কমন কজ, এটা ছোট বাচ্চাদের হয় উইনিং পিরিয়ডে। উইনিং মিন্স হচ্ছে যখন বাচ্চারা বাইরের খাবার খেতে শুরু করে। এই বয়সটা হচ্ছে সাধারণত 6 মাস থেকে 9 মাস। এই পিরিয়ডটাতে দেখা যায় যে ইন্টারসেপশন হয়, বড়দেরও হয়। বড়দের কোনো লিডিং প্যাথোলজি থাকে যে কারণে হচ্ছে ইন্টারসেপশন হতে পারে। ইন্টারসেপশন কি জিনিস সেটা আমরা একটু পরে ছবির মাধ্যমে আলোচনা করব। আরেকটা হচ্ছে ভলভিউলাস। ভলভিউলাস নিয়ে নতুন করে বলার কিছু নেই, সেটা আমরা আগেই দেখছি যে ভলভিউলাস কি। এটা হচ্ছে টুইস্টিং অ্যারাউন্ড দ্য মেজেন্ট্রি। এক্সট্রামিউরাল কজ ডাইনামিকের মধ্যে আর একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে লুমিনের ভিতরেও না, ওয়ালের ভিতরেও না, তাহলে এটা হচ্ছে ওয়ালের বাইরে। ওয়ালের বাইরের প্যাথোলজি, যেটার কারণে হচ্ছে অবস্ট্রাকশন। এটার মেইন কজ হচ্ছে ব্যান্ডস এন্ড ডাইরেশন। পোস্ট অপারেটিভলি এটা ডেভেলপ করে। পোস্ট অপারেটিভ পিরিয়ডে দেখা যায় যে দুইটা ইন্টেস্টাইন একটার সাথে আর একটা লেগে যায়, অথবা ইন্টেস্টাইনের সাথে প্যারাইটাল পেরিটোনিয়াম অথবা ওমেন্টাম এসে লেগে যায়। তখন ওই দুইটার মধ্যে একটা ব্যান্ড তৈরি হয়, অ্যাডহেশন তৈরি হয়, এবং এটার কারণে ইন্টেস্টাইনাল কিঙ্কিং হয়। ইন্টেস্টাইন গুলো বেঁকে যায়, একুইট অ্যাঙ্গেলে একটা কিঙ্কিং হয় এবং ন্যারোয়িং হয়, এবং এই কারণেই ইন্টেস্টাইনের ভিতর দিয়ে ফুড ম্যাটেরিয়াল গুলো পাস করতে পারে না। এটা হচ্ছে ব্যান্ডস এন্ড অ্যাডহেশন। আর একটা হচ্ছে হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া বা আম্বিলিক্যাল হার্নিয়া অথবা প্যারাআম্বিলিক্যাল হার্নিয়া। এই হার্নিয়া গুলোর কারণে কিভাবে অবস্ট্রাকশন হয় সেটা আমরা দেখছি। এর আগের ক্লাসে দেখেছি যে বাইরে থেকে একটা রিং
ইন্টেস্টাইনাল লুমেনের উপর প্রেস করে এবং ইন্টেস্টাইনাল লুমিনাল ন্যারোয়িং হয়, তাহলে বাইরে থেকে প্রেসারের কারণে হতে পারে ব্যান্ড সেডেশন এবং হচ্ছে হর্নিয়া। এরপর যদি আমরা চিন্তা করি যে অ্যাডাইনামিক অবস্ট্রাকশন, যেখানে আমরা বলছি যে ইন্টেস্টাইনে কোনো পেরিস্টালসিস থাকে না। পেরিস্টালসিস না থাকার কতগুলো কারণ থাকে। ডাইনামিক অবস্ট্রাকশন যেগুলো আছে সেগুলোই কিন্তু একটা সময় হচ্ছে অ্যাডাইনামিক একটা ফেজ নিয়ে নিতে পারে, কারণ হচ্ছে ইন্টেস্টাইন এটা মেকানিক্যাল অবস্ট্রাকশনকে সে ওভারকাম করার জন্য ইনিশিয়ালি অনেক বেশি পেরিস্টালসিস করবে, কিন্তু একটা সময় দেখা যাবে সে নিজেই দুর্বল হয়ে যাচ্ছে এবং তার আর কন্ট্রাকশন করার অথবা পেরিস্টালসিস তৈরি করার কোনো ক্ষমতা থাকে না। ওই সময় সে অ্যাডাইনামিক একটা অবস্ট্রাকশন তৈরি করবে, যেটাকে আমরা বলতেছি প্যারালাইটিক আইলিয়াস। এই প্যারালাইটিক আইলিয়াস এটা আরো অনেক কারণে ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে আফটার ল্যাপারেটমি। ল্যাপারেটমির সময় যদি আমরা ল্যাপারেটমি করি তখন হচ্ছে আমরা ইন্টেস্টাইনকে ম্যানিপুলেট করি, ইন্টেস্টাইনকে হ্যান্ডেল করি, ইন্টেস্টাইনকে বাইরে অনেক সময় নিয়ে আসি, পেরিটোনিয়াল ক্যাভিটির বাইরে অথবা ভিতরে থাকলেও সেটার হ্যান্ডলিং অনেক বেশি হয়। এই কারণে ইন্টেস্টাইন কিছু সময়ের জন্য দেখা যায় যে 24 ঘন্টা বা 48 ঘন্টা সে কন্ট্রাকশন করে না, সে নিজে চুপচাপ থাকে এবং কন্ট্রাক্টিলিটি বা কন্ট্রাকশনের পাওয়ারটাই তার নষ্ট হয়ে যায়। এটার কারণে হচ্ছে আপনার ল্যাপারেটমি প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। মেটাবলিক কজ আছে এবং ইলেকট্রোলাইট ডি অ্যারেঞ্জমেন্ট হতে পারে। আমরা মোস্ট কমনলি পাই হচ্ছে হাইপোক্যালেমিয়ার কারণে, পটাশিয়াম কমে যাওয়ার কারণে এই অবস্ট্রাকশনটা ডেভেলপ করতে পারে বা প্যারালাইটিক আইলিয়াসটা ডেভেলপ করতে পারে ডিউ টু হাইপোক্যালেমিয়া। অনেক সময় হাইপোনেট্রিমিয়ার কারণেও হতে পারে, হাইপোম্যাগনেসিয়ামিয়ার কারণেও হতে পারে। এর ছাড়াও হাইপোক্যালেমিয়া ছাড়া আরেকটা কমন কজ হচ্ছে ইউরেমিয়া এবং অনেক সময় হচ্ছে ডায়াবেটিক কোমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইপোক্যালেমিয়া, ইউরেমিয়া, ডায়াবেটিক কোমা অথবা হচ্ছে হাইপোনেট্রিমিয়া এবং হাইপোম্যাগনেসিয়ামিয়া, এই কারণগুলোতে আমরা প্যারালাইটিক আইলিয়াস পাচ্ছি এবং হাইপোক্যালেমিয়া হচ্ছে মোস্ট কমন কজ প্যারালাইটিক আইলিয়াসের। কিছু কিছু ড্রাগ এর কারণে হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে, যেমন হচ্ছে ওপিয়েটস এর মধ্যে হচ্ছে প্যাথিরিন, মরফিন। এটা আমরা পোস্ট অপারেটিভ পেইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি খুব কমনলি, এবং এই ওপিয়েটস ড্রাগগুলো এর কারণে হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। এই জন্য পোস্ট অপারেটিভ পেশেন্টকে আমরা যখন ওপিয়েটস ব্যবহার করি আমরা দেখতে পাই যে পেশেন্টের কনস্টিপেশন ডেভেলপ করতেছে, পেশেন্টের বাউল মুভ করতেছে না এবং অনেক সময় পেশেন্টের ভমিটিং হয়। তাহলে ওপিয়েটসটা খুব কমনলি প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। অনেক সময় হচ্ছে সাইকোলজিক্যাল প্যাথোলজির জন্য সাইকোট্রপিক যে এজেন্টগুলো ব্যবহার করা হয় এবং অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট ব্যবহার করা হয় কিছু কিছু প্যাথোলজিতে, সেই কারণে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফ্লামেশনের কারণে, যেমন হচ্ছে কোনো কারণে যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস ফর্মেশন হয়, কোনো কারণে যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল কালেকশন হয়, কেমিক্যাল পেরিটোনাইটিস হয়, যেমন হচ্ছে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, যেমন পারফোরেশন অফ দ্য ডিউটেনাম, পারফোরেশন অফ দ্য স্টোমাক অথবা আইলিয়াল পারফোরেশন, এর কারণেও কিন্তু ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো পেরিটোনাল ক্যাভিটির মধ্যে চলে আসে এবং হচ্ছে পেরিটোনাইটিস করে। তাহলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফ্লামেশন যেমন হচ্ছে বার্স্ট অ্যাপেন্ডিক্স বার্স্ট হয়ে গিয়ে পেরিটোনাল ক্যাভিটির মধ্যে কালেকশন হয়, অথবা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস, যেমন অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস বার্স্ট হয়ে গিয়ে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হতে পারে, লিভার অ্যাবসেস বার্স্ট হয়ে গিয়ে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হতে পারে। তাহলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস এবং কেমিক্যাল ইনফ্লামেশন, এই দুইটার কারণে দেখা যায় যে ইন্টেস্টাইনাল ওয়ালের ইডিমা হয় এবং ইন্টেস্টাইনাল ওয়ালটা কন্ট্রাক্ট করতে পারে না, ইন্টেস্টাইনাল ওয়ালের মোটিলিটি কমে যায় এবং এই কারণে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে।
তাহলে এই ইনফ্লামেশন গুলো আমরা কিভাবে মানে কোন কোন ইনফ্লামেশন বললাম, সেটা হচ্ছে পেরিটোনাইটিস যে কজে হয় সেই কজ গুলো। পেরিটোনাইটিস এর কজ গুলো হচ্ছে বার্স্ট অ্যাপেন্ডিক্স এর কারণে হতে পারে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস এর কারণে হতে পারে, ডিউ টু ডিউডেনাল আলসার পারফোরেশন অথবা আইলিয়াল পারফোরেশন। অনেক সময় রিট্রোপেরিটোনাল হিমোরেজ অথবা ইনফ্লামেশন হয়। রিট্রোপেরিটোনাল হিমোরেজ অথবা ইনফ্লামেশন এটা কি করে? এটা করে হচ্ছে পেরিটোনাল কেভিটির পিছন দিয়ে যে অটোনমিক নার্ভ গুলো আসে এবং ইন্টেস্টাইনে প্রবেশ করে, এন্টার করে, সেই নার্ভগুলো যখন কাজ করে না ডিউ টু রিট্রোপেরিটোনাল হিমোরেজ অথবা ইনফ্লামেশন, যেমন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে রিট্রোপেরিটোনাল কালেকশন হয়, হেমাটোমা হয়। অনেক সময় হচ্ছে কিডনি ইনজুরি যদি হয় তখনও হচ্ছে রিট্রোপেরিটোনাল হেমাটোমা হয়। সেই হেমাটোমা অথবা কালেকশনের কারণে ওই নার্ভগুলো হচ্ছে প্যারালাইজড হয়ে যায় এবং সেই নার্ভগুলো প্যারালাইজড হওয়ার কারণে প্যারালাইটিক আইলিয়াসও ডেভেলপ করে। তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল ইসকেমিয়া। ইন্টেস্টাইনাল মেজেন্ট্রিক ভাস্কুলার অক্লুশন যদি হয় সেক্ষেত্রে ইসকেমিয়ার কারণে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। অনেক সময় হচ্ছে সিস্টেমিক সেপসিসের কারণেও প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ। তাহলে আমরা দেখলাম যে প্যাথোলজিক্যাল যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু কজ, সেটার মধ্যে হচ্ছে মোস্ট কমনলি হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন। এটা ইন্ট্রালুমিনাল, ইন্ট্রামিউরাল এবং এক্সট্রামিউরাল এই তিনটা কারণে হয়। আর হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশনটা হয় হচ্ছে ডিউ টু মেটাবলিক কজ। তারপর আমরা যদি সাইট অনুযায়ী ভাগ করি, সেটা আমরা বলতে পারি যে স্মল বায়োল অবস্ট্রাকশন। স্মল বায়োলের যদি অবস্ট্রাকশন হয় সেটা হচ্ছে স্মল বায়োল অবস্ট্রাকশন, আর লার্জ বায়োলের প্যাথোলজির কারণে হতে পারে লার্জ বায়োল অবস্ট্রাকশন। স্মল বায়োল অবস্ট্রাকশনটা এটা আবার হতে পারে হচ্ছে হাই এবং লো, মানে জেজু নামে যদি হয় সেটাকে আমরা বলতেছি হাই স্মল বায়োল অবস্ট্রাকশন, আর আইলিয়াল প্যাথোলজিতে যদি অবস্ট্রাকশন হয় তাহলে সেটাকে আমরা বলতেছি লো স্মল বায়োল অবস্ট্রাকশন। এই অবস্ট্রাকশন গুলো আবার হতে পারে হচ্ছে কমপ্লিট অথবা ইনকমপ্লিট। যদি লুমিনাল ন্যারোয়িং অথবা লুমিনাল অবস্ট্রাকশনটা সম্পূর্ণ কমপ্লিট হয় তখন এটাকে আমরা বলতেছি কমপ্লিট অবস্ট্রাকশন। কোনো ফুড ম্যাটেরিয়াল অথবা কোনো ফিক্যাল ম্যাটেরিয়ালই পাস করতে পারছে না, সেটা হচ্ছে কমপ্লিট। আর ইনকমপ্লিটে হচ্ছে অল্প অল্প করে পাস করছে, আবার কিছু সময় পরে বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনকমপ্লিট। মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্টের ফুড ম্যাটেরিয়াল অথবা ফিক্যাল ম্যাটেরিয়াল পাস করতে পারছে না, সেটা হচ্ছে ইনকমপ্লিট অবস্ট্রাকশন। এখন আমরা যদি এই পাই চার্টটা দেখি যে স্মল বায়োল অবস্ট্রাকশনের সবচেয়ে বেশি কজ হচ্ছে দেখা যায় যে পোস্ট অপারেটিভ ব্যান্ড অ্যাডিশন। পোস্ট অপারেটিভ ব্যান্ড অ্যাডিশনের কারণে স্মল বায়োল অবস্ট্রাকশনটা সবচাইতে বেশি হয়। তারপর হচ্ছে নিওপ্লাজম, এটা যদিও কমন না, রেয়ার একটা প্যাথোলজি, এটা হচ্ছে স্মল বায়োলের ক্ষেত্রে নিওপ্লাজম খুব রেয়ারলি হয়। আমাদের দেশে আমরা অনেক সময় পাই হচ্ছে হার্নিয়ার কারণে, বাইরের দেশে ক্রনস ডিজিজের কারণে হতে পারে, আরো কিছু কারণ থাকতে পারে, সেটা মিসলেনিয়াসের মধ্যে পড়বে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে স্মল বায়োল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যান্ডস এন্ড অ্যাডহেশনস। আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা পাই হচ্ছে হার্নিয়া দিয়ে স্মল বায়োল অবস্ট্রাকশনের রেটটা খুব বেশি। আর ওভারঅল যদি ভাগ করা হয় স্মল এবং লার্জ বায়োল অবস্ট্রাকশনের ক্ষেত্রে, সেখানে হচ্ছে অ্যাডিশন দিয়ে স্মল বায়োল অবস্ট্রাকশনটা বেশি হচ্ছে, দেন হচ্ছে কার্সিনোমা অফ দ্য লার্জ বায়োল, এটার কারণে অবস্ট্রাকশন বেশি হচ্ছে। ইনফ্ল্যামেটরি যেমন হচ্ছে ক্রনস ডিজিজ, টিউবারকুলোসিস, আলসারেটিভ কোলাইটিস, এই কারণে হচ্ছে। অবস্ট্রাক্টেড হার্নিয়ার ক্ষেত্রেও খুব বড় একটা পোরশনের ক্ষেত্রে অবস্ট্রাকশনটা হচ্ছে। ফিকাল ইনফেকশন খুব বড় রেজে এটা একটা কমন কজ হিসেবে পাচ্ছি আমরা। সিউরো অবস্ট্রাকশন মাঝে মাঝে পাওয়া যায়, মনে হয় যে অবস্ট্রাকশন কিন্তু ইট ইজ নট অ্যাকচুয়ালি অবস্ট্রাকশন, এটা হচ্ছে সিউরো অবস্ট্রাকশন আর কিছু অন্যান্য কজ সেটা দিয়েও হচ্ছে।
এখানে আমরা সেই কজগুলো আগেরগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে সিগময়েড কোলন, বাট এটা হচ্ছে লার্জ বাউল, এটা একটা হার্নিয়ার স্যাকের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এই নেকের মধ্যে চাপা দিয়ে অবস্ট্রাকশন করতেছে। তাহলে এটা হচ্ছে এক্সট্রা মিউরাল কজ, বাইরে থেকে প্রেসারের কারণে হচ্ছে। এটাও আর একটা এক্সট্রা মিউরাল কজ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যান্ডস অ্যান্ড ডাইরেশন। এখানে আমরা টুইস্টিং দেখতে পাচ্ছি সিগময়েড কোলনের, সেটা হচ্ছে ভলভিউলাস, এবং এটা হচ্ছে ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন মিনস প্রক্সিমাল ইন্টেস্টাইন ডিস্টাল ইন্টেস্টাইনের মধ্যে ইন্ট্রোডিউসড হয়ে যাওয়া। দ্যাট মিনস এটা যদি ডিস্টাল ইন্টেস্টাইন হয় এবং এটা যদি প্রক্সিমাল হয়, তাহলে ডিস্টালটার মধ্যে প্রক্সিমালটা ঢুকে গেল। কি কারণে হয়? এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। আমরা বলছিলাম উইনিং পিরিয়ডে। উইনিং পিরিয়ডে যখন বাচ্চারা বাইরের খাবার খেতে শুরু করে অল্প অল্প করে, তারা কিন্তু বাইরের খাবারে অভ্যস্ত না। ছোটবেলা থেকেই, জন্মের পর থেকেই সে ব্রেস্ট ফিড পাচ্ছে, তাহলে মায়ের বুকের দুধ খাচ্ছে সে, এবং সেই মায়ের বুকের দুধটা কিন্তু তার ইন্টেস্টাইনের জন্য ইনঅর্ড, মানে সেই ইন্টেস্টাইন শুধু ব্রেস্ট মিল্কই টলারেট করতে পারে, সেটার জন্য তার কোনো অ্যালার্জি হয় না, অ্যালার্জিক রিয়াকশন হয় না। কিন্তু 6 থেকে 7 মাসে যখন সে অল্প অল্প করে অন্য কোনো মিল্ক অথবা অন্য কোনো খাবার খেতে শুরু করলো, সেই খাবারগুলো হচ্ছে বাচ্চাদের ইন্টেস্টাইনের জন্য অ্যালার্জিক, এবং সেই অ্যালার্জিক রিয়াকশনটা বেশি হয় কোন জায়গাতে? টার্মিনাল আইলিয়ামে। কারণ আমরা জানি যে টার্মিনাল আইলিয়ামের মধ্যে অনেক পিয়ার স্পেসেস থাকে। তো ওই ফুড ম্যাটেরিয়াল গুলো যখন টার্মিনাল আইলিয়াম দিয়ে পাস করে, তখন হচ্ছে ওই জায়গার যে লিম্ফয়েড ফলিকল গুলো আছে, পিয়ার স্পেসেস, ওগুলো হচ্ছে হাইপারট্রফিড হয়ে যায় অ্যালার্জিক রিয়াকশনের কারণে। যখনই এখানে লিম্ফয়েড ফলিকল গুলো হাইপারট্রফিড হয়ে যাবে, তখন এই লুমেনটা ন্যারো হয়ে যাবে এবং এটাই একটা মাসের মতো ফরমেশন করবে, একটা বোলাসের মতো ফরমেশন করবে। তখন ইন্টেস্টাইন কি করবে? ওই ইন্টেস্টাইন, প্রক্সিমাল ইন্টেস্টাইন মনে করবে এটাই একটা ফুড ম্যাটেরিয়াল, এটাকেই সে প্রপেল করে ডিস্টালি পাস করার চেষ্টা করবে, এবং সে যখন পেরিস্টালসিসের মাধ্যমে এটাকে ডিস্টালি পাস করার চেষ্টা করবে, তখন এই পোরশন, ইন্টেস্টাইনের এই পোরশনটা ঢুকে যাবে হচ্ছে ডিস্টাল পোরশনের মধ্যে, এবং এটা কমনলি হয় হচ্ছে আইলিওসিকাল, মানে টার্মিনাল আইলিয়ামটা ঢুকে যাচ্ছে সিকামের মধ্যে, আইলিওসিকাল ইন্টারসাসেপশন। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কমনলি হয়। অনেক সময় হচ্ছে আইলিয়াল হতে পারে, জেজুনাল হতে পারে, অনেক সময় হচ্ছে কোলোকোলিকো হতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইনিং পিরিয়ডে ইন্টারসাসেপশন হচ্ছে। এর 3টা পার্ট থাকে, পুরাটাকে বলা হয় হচ্ছে ইন্টারসাসেপ্টাম, মানে যেটা ঢুকে যাচ্ছে যে পোরশনটা, সেটা হচ্ছে সাসেপ্টাম, এবং যে পোরশনটা রিসিভ করতেছে ডিস্টাল পোরশন অফ দ্য ইন্টেস্টাইন, সেটাকে বলা হচ্ছে সাসিপিয়েন্ট। তাহলে এই পোরশনটা, ডিস্টাল পোরশনটা, এটা হচ্ছে সাসিপিয়েন্ট, রিসিভ করে বলে রিসিপিয়েন্ট থেকে সাসিপিয়েন্ট, আর যেটা ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে সাসেপ্টাম। আমাদের এক স্যার বলতো যে আম ঢুকে যাচ্ছে বস্তার মধ্যে, মানে আম, তাহলে সাসেপ্টাম ঢুকে যাচ্ছে ডিস্টাল পোরশন, সাসিপিয়েন্ট, দ্যাট মিন্স হচ্ছে রিসিপিয়েন্টের মধ্যে। এটাই হচ্ছে ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন যখন হয় তখন এমনিতেই এই জায়গাতে ন্যারোয়িং থাকে এবং বাইরের প্রেসারের কারণে সেটা আরো ন্যারো হয়ে যায়, ফলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তৈরি হয়। এটা একটা পার অপারেটিভ পিকচার। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে এই ইন্টেস্টাইনের পোরশনটা ডিস্টাল পোরশনের মধ্যে ইন্ট্রোডিউসড হয়ে গেছে। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কি কি প্যাথোলজি হয়, কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, কি ঘটনা ঘটে? প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো আমরা যদি দেখি, ডিস্টাল বাওয়েল যেটা ছিল, যেমন হচ্ছে আমরা যদি মনে করি যে টার্মিনাল আইলিয়ামে অবস্ট্রাকশন হচ্ছে, তাহলে ডিস্টাল বাওয়েল হচ্ছে লার্জ বাওয়েল, কোলন, সেই কোলনটা আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাবে। কারণ হচ্ছে কি, কোলন থেকে ফিক্যাল ম্যাটেরিয়াল গুলো আস্তে আস্তে করে ফাঁকা হয়ে গিয়ে পেরিস্টালসিসের মাধ্যমে ফিক্যাল ম্যাটেরিয়াল হিসেবে পাস করে যাবে।
তাহলে ডিস্টাল বাউল কোলাপস করবে, ডিস্টাল বাউলের মধ্যে আর কিছু থাকছে না। কিন্তু প্রক্সিমাল বাউলের মধ্যে যেমন হচ্ছে আইলিয়াম এবং জেজোনাম, এই দুইটার মধ্যে হচ্ছে কালেকশন গুলো জমতেছে, কারণ ফুড ম্যাটেরিয়াল গুলো আস্তে আস্তে করে নিচের দিকে পাস করবে এবং হচ্ছে ইন্টেস্টাইনাল সেক্রেশন গুলো জমতে থাকবে এবং এই স্ট্যাসিসের কারণে ওখানে গ্যাস ফর্মেশন হবে ফার্মেন্টেশনের মাধ্যমে। তাহলে ডিস্টাল বাউলটা কোলাপস করবে এবং প্রক্সিমাল বাউলটা ডিস্টেন্ডেড বা ডাইলেটেড হবে। প্রক্সিমাল বাউলটা প্রথমত হাইপার অ্যাক্টিভ হবে, সেটা বেশি বেশি পেরিস্টালসিস করবে, হাইপার ডাইনামিক হবে, হাইপার অ্যাক্টিভ হবে, বেশি বেশি পেরিস্টালসিস করবে টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন। যেহেতু প্রক্সিমাল বাউলটা আস্তে আস্তে করে ডাইলেটেড হচ্ছে এবং বেশি বেশি পেরিস্টালসিস করছে, সে এক সময় হচ্ছে ইডিমেটাস হয়ে যাবে, ওয়ালের মধ্যে ফ্লুইড জমতে থাকবে এবং লুমেনের মধ্যেও ফ্লুইড জমতে থাকবে। এই যে লুমেনের মধ্যে ফ্লুইড জমতে থাকবে সেটাকে বলা হচ্ছে থার্ড স্পেস। এই স্পেস থেকে অ্যাবজর্পশন হচ্ছে না, এই জন্য এটাকে থার্ড স্পেসিং বলা হচ্ছে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া গুলো প্রলিফারেট করবে এবং সেই ব্যাকটেরিয়া গুলো আলটিমেটলি ওয়ালের ভিতর থেকে বাইরে বের হয়ে যাবে, কারণ হচ্ছে ইন্টেস্টাইন যখন ডাইলেটেড হবে ইন্টেস্টাইনের যে পোরোসিটি আছে সেটাও বেড়ে যাবে এবং সেই পোরাস ইন্টেস্টাইন দিয়ে ব্যাকটেরিয়া গুলো বাইরে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে আসবে। তারপর কি হতে পারে, তারপর হচ্ছে ওয়ালটা যেহেতু স্ট্রেসড হচ্ছে, সেই ওয়ালের ভিতরে ব্লাড সার্কুলেশন যেটা ছিল সেই ব্লাড সার্কুলেশনটা আলটিমেটলি কম্প্রোমাইজড হবে। ব্লাড সার্কুলেশন যখন কম্প্রোমাইজড হবে তখন হচ্ছে ইসকেমিয়া এবং নেক্রোসিস ডেভেলপ করবে। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আলটিমেটলি কিন্তু ইসকেমিয়া এবং নেক্রোসিস করতে পারে। ইসকেমিয়া এবং নেক্রোসিস হতে পারে ইন্টেস্টাইনের, হতে পারে হচ্ছে থার্ড স্পেসিং, মানে হচ্ছে প্রক্সিমাল বাউলের মধ্যে অনেক বেশি ফ্লুইড জমবে আর পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যেও ট্রানজুডেটিভ ফ্লুইড জমতে থাকবে, এটা হচ্ছে থার্ড স্পেসিং। আর যেটা হতে পারে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া গুলো ইন্টেস্টাইনাল ওয়াল মানে লুমেন থেকে ট্রান্সলোকেট করে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যেতে পারে এবং ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হতে পারে ওখান থেকে। এবং এই সমস্ত কারণে কিন্তু পেশেন্টের আলটিমেটলি শক ডেভেলপ করে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা ডিহাইড্রেশন পাই এবং শকের ফিচার পাই। এবং এই ক্লিনিক্যাল ফিচারগুলো আসলে ডিপেন্ড করে যে কোন কোন জায়গাতে অবস্ট্রাকশন হলে কি কি ধরনের ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায়। যেমন লোকেশন অফ দ্য অবস্ট্রাকশন, এটার কারণে ক্লিনিক্যাল ফিচারগুলো ভেরিয়েশন হবে। ডিউরেশন অফ দ্য অবস্ট্রাকশন, কতক্ষণ ধরে অবস্ট্রাকশন হচ্ছে, সেটার কারণেও ক্লিনিক্যাল ফিচারগুলো ভেরি করবে। আন্ডারলাইং প্যাথোলজি, কি প্যাথোলজির কারণে হচ্ছে সেটার উপরও ডিপেন্ড করবে। আর হচ্ছে ইন্টেস্টাইনের ওয়ালে কোনো ইসকেমিক ফিচার আছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে ক্লিনিক্যাল ফিচারগুলো ডেভেলপ করবে হচ্ছে মানে ডিপেন্ড করবে হচ্ছে সাইট অফ দ্য অবস্ট্রাকশন, দেন হচ্ছে ডিউরেশন অফ দ্য অবস্ট্রাকশন, আন্ডারলাইং প্যাথোলজি এবং হচ্ছে প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ ইসকেমিয়া। আমরা যে কার্ডিনাল ফিচার গুলো পাই সেই ফিচার গুলো হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, এটা হচ্ছে কমন, অবস্ট্রাকশন বলেই আমরা অ্যাবডোমিনাল পেইন পাই। দেন হচ্ছে ডিস্টেনশন, প্রক্সিমাল ইন্টেস্টাইনের মধ্যে ফ্লুইড এবং ফুড ম্যাটেরিয়াল জমে জমে আলটিমেটলি ডিস্টেনশন ডেভেলপ করে এবং জমে জমে যখন সেটা স্টোমাক পর্যন্ত চলে যায় তখন হচ্ছে ভমিটিং হয় এবং ডিস্টাল ইন্টেস্টাইন যখন ফাঁকা হয়ে যায় তখন অ্যাবসলিউট কনস্টিপেশন ডেভেলপ করে। তাহলে অবস্ট্রাকশন হলে পরেই অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করে, কারণ হচ্ছে এটা কিন্তু মেকানিক্যাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে হয় অ্যাবডোমিনাল পেইনটা, অ্যাডাইনামিক অবস্ট্রাকশনের ক্ষেত্রে আবার অ্যাবডোমিনাল পেইনটা থাকে না।
তাহলে মেকানিক্যাল অবস্ট্রাকশনকে ওভারকাম করার জন্য ইন্টেস্টাইন যখন বেশি বেশি পেরিস্টালসিস করবে তখনই এখানে স্পাজমটিক অথবা কোলিকি পেইন হবে। তাহলে প্রথম ফিচারই হবে অ্যাবডোমিনাল পেইন। এটা সব ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রেই অ্যাডাইনামিক ছাড়া মেকানিক্যাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে কমন ফিচার। দেন হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, এই দুইটা কমন। দেন ভমিটিং এবং কনস্টিপেশন, এই দুইটা ভেরি করবে। ভমিটিং আগে হবে হচ্ছে প্রক্সিমাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে, আর কনস্টিপেশন আগে হবে হচ্ছে ডিস্টাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে, মানে লার্জ বয়েল অবস্ট্রাকশনে। লার্জ বয়েল অবস্ট্রাকশন যখন হয়, ধরে নিলাম হচ্ছে সিগময়েড ভলভিউলাস হলো, তাহলে সিগময়েড ভলভিউলাসের নিচে হচ্ছে রেকটামে খুব অল্প পরিমাণ ফিক্যাল ম্যাটেরিয়াল থাকতে পারে। তো সেইটা যখন পাস করে যাবে খুব অল্প সময়ের মধ্যেই, তখনই কিন্তু কনস্টিপেশন ডেভেলপ করবে। কিন্তু ভমিটিং কখন ডেভেলপ করবে? অবস্ট্রাকশনের কারণে লার্জ বয়েলের ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, এগুলো ফিল্ড আপ হবে। হোল অফ দ্য আইলিয়াম, জেজুনাম, এটা ফিল্ড আপ হবে। দেন হচ্ছে স্টোমাকে কন্টেন্টস ফিল্ড আপ হবে, দেন হচ্ছে ভমিটিং হবে। তাহলে কিন্তু লার্জ বয়েল অবস্ট্রাকশনে ভমিটিং হচ্ছে লেট আর কনস্টিপেশন আর্লি, আর স্মল বয়েল অবস্ট্রাকশনে হচ্ছে ভমিটিংটা আর্লি আর হচ্ছে কনস্টিপেশনটা লেট। কিন্তু অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং পেইন এই দুইটাতেই মানে প্রথমে থাকবে। এখন আমরা যদি দেখি যে আসলে কোনটাতে কোনটা প্রমিনেন্ট হয়, হাই স্মল বয়েল অবস্ট্রাকশনে এটা ভমিটিং তাড়াতাড়ি হবে এবং আর্লি ডিহাইড্রেশন হবে, ডিস্টেনশনটা কম হবে, কারণ হচ্ছে ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো জমার জায়গাটা কম। মনে করলাম যে জেজুনামে যদি অবস্ট্রাকশন হয়, তাহলে জেজুনাম খুব অল্প পরিমাণ কন্টেন্টস জেজুনাম করতে পারবে, কালেক্ট করতে পারবে। দেন হচ্ছে স্টোমাক, এই দুইটা জায়গায় কন্টেন্টস অল্প জমবে এবং সেটার কারণে ডিস্টেনশনটা কম হবে এবং ডাইলেটেড বায়োল লুপস খুব অল্প জায়গায় দেখা যাবে, এটা যদি হাই স্মল বায়োল অবস্ট্রাকশন হয়, জেজুনাল অবস্ট্রাকশন। তাহলে আর্লি ভমিটিং হবে, তারপর হচ্ছে আর্লি ডিহাইড্রেশন হবে, ডিস্টেনশনটা কম হবে এবং রেডিওলজিতে দেখা যাবে যে বায়োল লুপস গুলো খুব অল্প। লো স্মল বায়োল অবস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা যাবে যে পেইনটা সবচেয়ে বেশি প্রিডমিনেন্ট ফিচার এবং সেন্ট্রাল ডিস্টেনশন পেটের পেরিআম্বিলিক্যাল রিজিয়নে অথবা হোল অফ দ্য পেরিআম্বিলিক্যাল রিজিয়নে ডিস্টেনশন ডেভেলপ করতেছে। কারণ আমরা জানি যে স্মল বাওয়েল বা টার্মিনাল আইলিয়াম এবং জেজুনাম এইটা হচ্ছে সেন্ট্রালি অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল ক্যাভিটির সেন্ট্রালি এটা থাকে এবং এটা হচ্ছে সেন্ট্রাল ডিস্টেনশনটা এই জন্য ডেভেলপ করে। ভমিটিংটা একটু পরে হয়, ভমিটিং স্মল জেজুনাল অবস্ট্রাকশনে যেমন আর্লি ভমিটিং হয়, এখানে ভমিটিংটা একটু ডিলেড হয়। আর এক্সরের ফিচার কিরকম সেটা আমরা আরেকটু পরে দেখব। লার্জ বাওয়েলে হচ্ছে তাহলে দেখা যায় যে ডিস্টেনশনটা অনেক বেশি হবে এবং এখানে আর্লি কনস্টিপেশন ডেভেলপ করবে। ডিস্টেনশন বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে জায়গাটা অনেক বেশি পাচ্ছে, হোল অফ দ্য লার্জ বাওয়েল এবং হচ্ছে হোল অফ দ্য স্মল বাওয়েল পুরোটাই হচ্ছে ডিস্টেন্ডেড হওয়ার জন্য জায়গা পাচ্ছে, এই জন্য হচ্ছে এখানে ডিস্টেনশনটা অনেক বেশি পার্মানেন্ট হয়। ভমিটিং ডিহাইড্রেশন এটা একবারে লেট ফিচার, কারণ হচ্ছে লার্জ বাওয়েলে ফিল আপ করে, স্মল বাওয়েল ফিল আপ করে, তারপর হচ্ছে সে স্টোমাকে ফিল আপ করবে এবং ভমিটিং করবে। এবং এটা হচ্ছে খুবই ওমিনেন্ট সাইন বলা হয় যখন হচ্ছে লার্জ বাওয়েল অবস্ট্রাকশনে ভমিটিং হয়। এবং এই ভমিটিংটা হয় হচ্ছে অনেক সময় হচ্ছে ফিকুলেন্ট ভমিটিং, মানে ফিক্যাল ম্যাটার ভমিট করতে থাকে এবং এটা হলে পরে ধারণা করা হয় যে পেশেন্টের ম্যানেজমেন্টের আউটকামটা ইজ ভেরি পুয়ার। সে অপারেশন করা হোক, কনজারভেটিভ ম্যানেজমেন্টই করা হোক, সে সাকসেস রেট খুব পুয়ার। তাহলে ডিহাইড্রেশন আমরা দেখলাম যে একটা কমন ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এর কি কি কারণ থাকতে পারে ডিহাইড্রেশনের সেটা আমরা এখানে দেখি। আমরা জানি যে অবস্ট্রাকশন হলে মুখে খাবার সে খেতে পারে না, তাহলে রিডিউসড ওরাল ইনটেক হয়, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন
কম হবে, তার কারণ হচ্ছে ইন্টেস্টাইনাল ওয়াল গুলো ইডিমাটাস হয়ে যাচ্ছে, ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, ফাংশনটা ইম্পেয়ার্ড হচ্ছে। তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো হচ্ছে ভমিটিং এর মাধ্যমে লস হয়ে যাচ্ছে ইন্টেস্টাইন থেকে। আর হচ্ছে বাওয়েল লুমেনের মধ্যে ফ্লুইড সিকেস্ট্রেশন হচ্ছে, যে ফ্লুইডটা জমতেছে ওই ফ্লুইডটা ডিফেক্টিভ ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনের কারণে ফরওয়ার্ড স্পেসিং হচ্ছে। আর হচ্ছে ট্রানজিটেটিভ ফ্লুইড হচ্ছে পেরিটোরাল ক্যাভিটির মধ্যে যাচ্ছে। তাহলে পেরিটোরাল ক্যাভিটির মধ্যে ট্রানজিটেটিভ ফ্লুইড জমতেছে, বাওয়েল লুমেনের মধ্যে সিকেস্ট্রেশন হচ্ছে, দেন হচ্ছে ভমিটিং এর কারণে বের হয়ে যাচ্ছে, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন হচ্ছে না, এবং রিডিউস টোটাল ইনটেক। এই সবগুলোর কারণেই কিন্তু আলটিমেটলি শক ডেভেলপ করতেছে এবং ডিহাইড্রেশন ডেভেলপ করতেছে। শক ডেভেলপ করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে সেপটিক শক। আরেকটা কারণ সেটা হচ্ছে ভেজোভেজাল শক। পেইনের কারণে ভেজোভেজাল শক হচ্ছে, এবং সেপটিক শক হচ্ছে ডিউ টু ইনফেকশনের কারণে, পেরিটোনাইটিসের কারণে, সেপ্টিসেমিয়ার কারণে। আমরা ক্লিনিক্যাল ফিচার দেখার পরে পেশেন্টকে বেসিক্যালি আমরা রিসাসিটেট করি, এবং রিসাসিটেট করে তারপর হচ্ছে আমরা ইনভেস্টিগেশনের দিকে যাই। এবং এরকম একটা এক্সরে তোমাদের হসপিটালে থাকার সম্ভাবনা খুব বেশি, বেশিরভাগ সময়ই এরকম এক্সরে পাওয়া যায় হসপিটালে। তাহলে প্রথম ইনভেস্টিগেশন আমরা যেটা করি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে, সেটাই হচ্ছে প্লেইন এক্সরে অ্যাবডোমেন। প্লেইন এক্সরে অ্যাবডোমেন, ইরেক্ট পশ্চার ইনক্লুডিং দ্য বোথ ডোম অফ ডায়াফ্রাম। তাহলে প্রথম এক্সরেটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লেইন এক্সরে অ্যাবডোমেন ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। ডায়াফ্রাম এখানে দেখা যাচ্ছে না যদিও, সেকেন্ড এক্সরেতে ডায়াফ্রামটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে ডায়াফ্রাম। প্রথমটাতে ডায়াফ্রাম দেখা যাচ্ছে না, কিন্তু প্লেইন এক্সরে অ্যাবডোমেন দুইটাই। ইরেক্ট পশ্চার, তার কারণ হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল গুলো ফ্লুইড উপরে এবং এয়ার মানে ফ্লুইড নিচে এবং এয়ারটা হচ্ছে উপরে, এয়ারটা কালো এবং উপরে এবং ফ্লুইডটা নিচে। তাহলে এই জন্য বলতেছি ইরেক্ট পশ্চার। তাহলে প্লেইন এক্সরে অ্যাবডোমেন, ইরেক্ট পশ্চার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। প্রথম এক্সরেতে দেখা যাচ্ছে কি গ্যাস ডিস্টেন্ডেড বায়োল লুপ। এটা একটা বায়োল লুপ, এটা একটা বায়োল লুপ, এটা একটা বায়োল লুপ, আরো কতগুলো আছে, অত প্রমিনেন্ট না। গ্যাস ডিস্টেন্ডেড বায়োল লুপ প্যাটার্নটা হচ্ছে, এটা যদি বলি এটাও স্টেপ ল্যাডার প্যাটার্ন, একটার উপর আরেকটা। গ্যাস ডিস্টেন্ডেড বায়োল লুপ, স্টেপ ল্যাডার প্যাটার্ন। আবার অনেক সময় হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল গুলো স্টেপ ল্যাডার প্যাটার্নে থাকতে পারে, স্টেপ ল্যাডার প্যাটার্নে এয়ার ফ্লুইড লেভেলও থাকতে পারে, আবার হচ্ছে গ্যাস ডিস্টেন্ডেড বায়োল লুপও থাকতে পারে। দেন এটা হচ্ছে সেন্ট্রালি প্লেসড, মানে পেরিফেরির দিকে কম আছে এবং সেন্টারের দিকে বেশি, সেন্ট্রালি প্লেসড। ডায়ামিটারটা হচ্ছে মডারেট ডায়ামিটার, এটা খুব বেশি ওয়াইডও না, চওড়াও না লার্জ বায়োলের মতো, আবার নর্মাল ইন্টেস্টাইনের মতো এটা মানে অত চিকনও না। তাহলে এটা হচ্ছে মডারেট। আর ভালভিউলি কনিভেন্টিস আছে, দেখতে পাচ্ছ তোমরা সাদা সাদা অনেকগুলো দাগ আছে চুরির মতো, রিং এর মতো, এটাকে বলা হচ্ছে ভালভিউলি কনিভেন্টিস। এক্সরেতে ভালভিউলি কনিভেন্টিস গুলো সাদা সাদা দেখা যায়, তার কারণ হচ্ছে এগুলো মিউকোজাল ফোল্ড, এবং মিউকোজাল ফোল্ড ওখানে এক্সরেতে থিক হিসেবে সাদা সাদা রিং এর মতো থাকে, বাকি জায়গাগুলো গ্যাস থাকে। তাহলে সেন্ট্রালি প্লেসড ইন্টেস্টাইনাল loop distended with gas step ladder প্যাটার্নে ভালভিউলি কনিভেন্টিস আছে যেগুলোর ভিতরে, এবং এগুলো হচ্ছে ইন্টেস্টাইনাল এক ওয়াল থেকে আর এক ওয়াল পর্যন্ত হচ্ছে পুরো লেন্থেই থাকে, পুরো ডায়ামিটারের মধ্যেই থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে ভালভিউলি কনিভেন্টিস। তাহলে এটা ফিচার অফ ইন্টেস্টাইনাল স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখানে কিন্তু কোনো এয়ার ফ্লুইড লেভেল নাই, কিন্তু সেকেন্ড এক্সরেতে আমরা কিন্তু অনেকগুলো এয়ার ফ্লুইড লেভেল দেখতে পাচ্ছি, এটা এয়ার এবং এটা ফ্লুইড, এবং মাঝখানে একটা হরাইজন্টাল লাইন। সাধারণত তিনটা এয়ার ফ্লুইড লেভেল থাকে নরমাল অ্যাবডোমেনের মধ্যে, অ্যাবডোমিনাল এক্সরেতে। একটা হচ্ছে
এখানে ডিউটেনাল ক্যাপের মধ্যে এরকম একটা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ফান্ডিক, এখানে ফান্ডাসের মধ্যে গ্যাস থাকবে এবং নিচের দিকে ফ্লুইড থাকবে। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট বলি, তাহলে সেকেন্ড হচ্ছে ডিউটেনাল ক্যাপ এবং লাস্টলি হচ্ছে টার্মিনাল আইলিয়াম। এই তিনটা ধরে নিলাম নরমাল। টার্মিনাল আইলিয়ামের মধ্যে এখানে একটা লুপের মধ্যে গ্যাস থাকবে এবং নিচে ফ্লুইড থাকবে, তাহলে তিনটা নরমাল থাকে। এর চেয়ে যখনই বেশি হয় তখনই আমরা বলি যে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, প্যাথোলজিক্যাল হয় সেটা। তাহলে এই এয়ার ফ্লুইড লেভেলগুলোর কজ হচ্ছে যখন এই যে পেরিস্টালসিস হচ্ছিল, ডাইনামিক ফেজে ছিল মেকানিক্যাল অবস্ট্রাকশন, তখন কিন্তু কোনো ফ্লুইডই নিচে মানে জমে নাই এবং কোনো গ্যাসও উপরের দিকে উঠে নাই, দুইটা মিক্সড আপ ছিল। কিন্তু আলটিমেটলি এই ডাইনামিক অবস্ট্রাকশনটাই যখন অ্যাডাইনামিক হয়ে গেল, অথবা প্রথম থেকেই অ্যাডাইনামিক অবস্ট্রাকশন ডেভেলপ করলো, তখন হচ্ছে ইন্টেস্টাইন কোনো পেরিস্টালসিস করছে না, গ্যাস এবং ফ্লুইড দুইটাই আলাদা আলাদা থাকছে এবং ফ্লুইডটা নিচের দিকে জমছে এবং এয়ারটা উপরের দিকে জমছে। এই কারণে এয়ার ফ্লুইড লেভেলগুলো ডেভেলপ করতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাইনামিক অবস্ট্রাকশনের ফিচার হচ্ছে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, আর ডাইনামিক অবস্ট্রাকশনের ফিচার হচ্ছে গ্যাস ডিস্টেন্ডেড বয়েল লুপ, সেখানে কোনো এয়ার ফ্লুইড লেভেল থাকে না ইউজুয়ালি। তাহলে আর্লি ফেজে হচ্ছে এরকম পাওয়া যায় ইনস্ট্যান্ট অবস্ট্রাকশনের ডাইনামিক ফেজে, আর অ্যাডাইনামিক ফেজ অথবা লেট ফেজে যখন হচ্ছে প্যারালাইটিক এলিয়াস ডেভেলপ করে তখন হচ্ছে এরকম এয়ার ফ্লুইড লেভেল স্টেবিলাইজার প্যাটার্নে এরকম পাওয়া যায় মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। এটা হচ্ছে তাহলে দুইটাই স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার। এই এক্সিটাতে দেখো এখানে গ্যাস ডিস্টেন্ডেড বায়োল লুপ, ভালভিউলি কনিভেন্টিস সবই আছে, কিন্তু এখানে একটা রেডিও অপেক শ্যাডো আছে ইন্টেস্টাইনের মধ্যে, এবং এটা হচ্ছে স্টোন যেটাতে রেডিও অপেক শ্যাডোটা পাওয়া যাচ্ছে, এবং এটা আসছে কোত্থেকে? এটা আসছে গল ব্লাডার থেকে। এইখানে গল ব্লাডারটা দেখো, গল ব্লাডারটাও কিন্তু ভিজিবল। নর্মালি গল ব্লাডারের মধ্যে এরকম কালো কালো কিছু থাকবে, গ্যাস থাকবে না, কারণ কি গল ব্লাডারের মধ্যে ফ্লুইড থাকবে এবং সেটা অনেক সময় হচ্ছে লিভারের ডেন্সিটির সাথে একই রকম, এজন্য এক্সরেতে গল ব্লাডার ভিজিবল পাওয়া যায় না, কিন্তু গল ব্লাডার এখানে ভিজিবল পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে গল ব্লাডারের মধ্যে গ্যাস ঢুকে গেছে। কিভাবে ঢুকলো? সেটা ঢুকছে হচ্ছে এটা গল ব্লাডারের সাথে ডিউডেনামের ফিস্টুলা তৈরি করছে, সেই ফিস্টুলার কারণে স্টোনটা পাস করে টার্মিনাল আইলিয়ামে এসে অবস্ট্রাকশন তৈরি করছে এবং ডিউডেনাম থেকে গ্যাস ঢুকে গেছে গল ব্লাডারের মধ্যে। তাহলে গল ব্লাডারের মধ্যেও কিন্তু গ্যাস আমরা পাচ্ছি এবং আলটিমেটলি প্যারালাইটিক এলিয়াস পাচ্ছি ডিউ টু, প্যারালাইটিক এলিয়াস এখনো ডেভেলপ করে নাই কিন্তু অবস্ট্রাকশন পাচ্ছি ডিউ টু গল স্টোন, গল স্টোনের কারণে। সেই গল স্টোনটাই এটা হচ্ছে পোস্ট অপারেটিভ পিকচার স্পেসিমেন হিসেবে রাখা হয়েছে। দেখো এখানে প্রায় 4-4.5 সেন্টিমিটারের মতো একটা স্টোন, সেটা অবস্ট্রাকশন তৈরি করছে। আমরা বলছিলাম যে আসলে কিছু সাইকোলজিক্যাল পেশেন্ট থাকে যারা তারা যা পায় তাই খায়, বিশেষ করে ইয়াং এজের মেয়েরা, সেই মেয়েগুলো হচ্ছে চুল খাচ্ছে। আমরা অনেক পেশেন্ট, অনেক ভুল হবে, 3-4টা পেশেন্ট এরকম পেয়েছে আমি গত 4-5 বছরে, 5-6 বছরে, যারা এরকম হচ্ছে ফরেন বডি, সাইকিয়াট্রিক পেশেন্ট ফরেন বডি খেয়ে ফেলে। ফরেন বডির মধ্যে এমন কিছু নাই যেগুলো বাদ থাকে না, চানাচুরের প্যাকেট থেকে শুরু করে চিরুনি, সেফটিপিন, আলপিন, এই সব কিছুই খেয়ে ফেলতেছে। এখানে আমরা এক্সরেতে ওগুলো দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু সেফটিপিন, এখানে আলপিন পর্যন্ত, এখানে আরো কতগুলো উল্টাপাল্টা জিনিস দেখা যাচ্ছে, টুথব্রাশ পর্যন্ত সে মানে খেয়ে ফেলছে। এই কারণে অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে। এক্স-রের পরে আমরা যে ইনভেস্টিগেশন করতে পারি সেটা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট আমরা দেখি কমনলি, কারণ হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস আছে কিনা হাইপোক্যালেমিয়ার কারণে, সেটা আমরা দেখতে চাই সিরাম ইলেকট্রোলাইট হাইপোক্যালেমিয়া এক্সক্লুড করার জন্য। তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি আমরা করি যে ইন্ট্রাপেরিটোনিয়াল কোনো প্যাথোলজি আছে কিনা, ইন্ট্রাপেরিটোনিয়াল কালেকশন অথবা হচ্ছে রিট্রোপেরিটোনিয়াল কোনো কালেকশন অথবা হচ্ছে প্যানক্রিয়াসে কোনো ইনফ্লামেশন, ইনফ্লামেটরি প্যাথোলজি, যেগুলোর কারণে হচ্ছে প্যারালাইটিক এলিয়াস ডেভেলপ করতেছে,
সিটি স্ক্যান আমাদেরকে খুব ভালো একটা ইমেজ দেয়, যেটার কারণে আমরা অবস্ট্রাকশনের সাইট, কজ এবং প্যাথোলজি সেটা আমরা বুঝতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেস্টাইনাল লুমেন গুলো অনেক বেশি ডাইলেটেড, এবং এখানে একটা প্যাথোলজি যেটা অ্যাপেন্ডিকুলার প্যাথোলজি মনে হচ্ছে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস অথবা ইনফ্লামড অ্যাপেন্ডিক্স এর কারণে হচ্ছে প্যারালাইটিক এলএস ডেভেলপ করতেছে, এটা আমরা কিছুটা বুঝতে পারি। এরপরে যদি আসি অন্য এক্সরে গুলো, যেমন এটাতে এটা আমরা দেখছি আগে যে ভলভিউলাসের এক্সরে, এটা হচ্ছে ডায়ামিটারটা অনেক বেশি, তাই না? ডায়ামিটারটা অনেক ওয়াইড এবং এটা পেরিফেরির দিকে প্লেসড। তারপর হচ্ছে অরিজিনেটেড ফ্রম দ্য পেলভিস, পেলভিস থেকে অরিজিনেট করছে, এবং নিউমেটিক টায়ার লাইক শ্যাডো, নিউমেটিক টায়ার লাইক শ্যাডো, এবং ইনভার্টেড ইউ শেপের। তাহলে এটা সিগময়েড ভলভিউলাসের এক্সরে। এই লার্জ বায়োল অবস্ট্রাকশনে আরেকটা ফিচার থাকে, সেটা হচ্ছে হস্টাল ফোল্ড। হস্টাল ফোল্ড গুলো এখানে স্পষ্ট না, অন্য কোনো ভালো এক্সরে দিলে ভালো হতো। এখানে হস্টাল ফোল্ড আমরা দেখতে পাবো হচ্ছে এই যে ওয়াল, এই ওয়াল থেকে শুরু করে অর্ধেক পর্যন্ত একটা সাদা দাগ আসবে, আবার একটু বাদ দিয়ে এখান থেকে অর্ধেক দাগ পর্যন্ত সাদা দাগ আসবে। তাহলে এটা হবে হচ্ছে মিউকোজাল ফোল্ড, যেটা অর্ধেক পর্যন্ত, হাফ অফ দ্য সার্কামফারেন্স কে কভার করবে, অর্ধেক পর্যন্ত পাস করবে, সেটা হচ্ছে হস্টাল ফোল্ড, সাদা সাদা দাগ। এখানে দেখা যাচ্ছে যদিও খুব মানে লেস প্রমিনেন্ট, ওয়াল থেকে শুরু করে একটু ভিতরে, ওয়াল থেকে শুরু করে একটু ভিতরে এরকম হস্টাল ফোল্ড থাকে। তাহলে লার্জ বায়োলের ফিচার হচ্ছে এখানে পেরিফেরালি ডিস্ট্রিবিউটেড গ্যাস ডিস্টেন্ডেড বায়োল লুপ থাকবে, পেরিফেরালি ডিস্ট্রিবিউটেড গ্যাস ডিস্টেন্ডেড বায়োল লুপ, এবং অরিজিন করবে হচ্ছে পেলভিস থেকে অরিজিন করবে। ডায়ামিটারটা অনেক বেশি হবে, আগের এক্সরের সাথে কম্পেয়ার করলে এখানে 2-3 গুণ ডায়ামিটার। তারপর হচ্ছে হস্টাল ফোল্ড থাকবে, এবং বেশিরভাগ সময় সেটা ইনভার্টেড ইউ শেপের হতে পারে, অনেক সময় ওমেগা শেপের হতে পারে, অনেক সময় হচ্ছে কফি বিন শেপের হতে পারে, অনেক সময় হচ্ছে এম শেপের হতে পারে। তাহলে এই কতগুলো প্যাটার্নের গ্যাস ডিস্টেন্ডেড বায়োল লুপ আমরা লার্জ বায়োল অবস্ট্রাকশনের ক্ষেত্রে পেয়ে থাকি। আলটিমেটলি পেশেন্টের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের পরে পেশেন্টকে রিসাসিটেট করে, রিসাসিটেশনে আমরা কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখবো, যে আসলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের রিসাসিটেশন আমরা কিভাবে করি। রিসাসিটেশনটা হচ্ছে যেহেতু ডিহাইড্রেশন নিয়ে বেশি প্রেজেন্ট করে, অতএব আমাদেরকে ডিহাইড্রেশন কারেকশনটাই হবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। তাহলে আইভি ফ্লুইড আমরা পেশেন্টকে প্রথমেই ইন্ট্রোডিউস করব। দুইটা হোয়াইট বোর ক্যানুলা আমরা দিব। হোয়াইট বোর ক্যানুলাটা ইউজুয়ালি 16 বা 14 অথবা 16 গেজ জি, 16 অথবা 14 জি সাইজের যে ক্যানুলা, সেটাকে আমরা হোয়াইট বোর ক্যানুলা বলতেছি। কিন্তু এই হোয়াইট বোর ক্যানুলা আমরা খুব বেশি অ্যাভেলেবল পাই না। আমরা যেটা পাই সেটা হচ্ছে 18 জি সাইজের সবুজ রঙের ক্যানুলা, সেটাই দুই হাতে দুইটা ইন্ট্রোডিউস করব এবং আইভি ফ্লুইড চালু করব। এবং এক্ষেত্রে আইভি ফ্লুইডটা হচ্ছে হার্টম্যানস ফ্লুইড অথবা রিঙ্গার সিলেক্টেড ফ্লুইড, এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ করা হয়, সেটা না পেলে পরে নর্মাল স্যালাইন। তাহলে আইভি ফ্লুইড আমরা চালু করব এবং সেটা রানিং দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত ইউরিন আউটপুটটা অ্যাডিকুয়েট না হয়, পালসের রেটটা না কমে, ব্লাড প্রেশারটা যতক্ষণ পর্যন্ত না বাড়ে। তাহলে আমরা আইভি ফ্লুইড চালু করব দুইটা হোয়াইট বোর ক্যানুলা দিয়ে এবং হার্ট প্যান্স রিঙ্গার সিলেক্টেড অথবা নর্মাল স্যালাইন দিয়ে, এবং আমরা অ্যাসেস করব কি ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট অ্যাসেস করার জন্য আমরা ক্যাথেটারাইজ করব পেশেন্টকে, এবং আমরা দেখব যে যতক্ষণ পর্যন্ত পেশেন্টের 0.5 to 2 ml পর্যন্ত 0.5 to 2 ml per kg per hour ইউরিন আউটপুট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ফ্লুইড রিসাসিটেট করতে থাকবো।
ইন দ্য মিন টাইম পেশেন্টকে তো অবশ্যই নাথিং পার ওরাল রাখবো, কারণ হচ্ছে পেশেন্টের ভমিটিং হচ্ছে, ডিস্টেনশন আছে, এবং স্টোমাককে ডিকম্প্রেস করার জন্য আমরা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন করব। তাহলে নাথিং পার ওরাল ন্যাজোগ্যাস্ট্রিক ডিকম্প্রেশন উইথ এনজি টিউব ইনসারশন, আইভি ফ্লুইড, দেন হচ্ছে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন। পেশেন্টের পেইন কন্ট্রোল করার জন্য অ্যানালজেসিক দিব। এক্ষেত্রে অ্যানালজেসিক হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং যে অ্যানালজেসিক গুলো, সেগুলো ভালো কাজ করে, ইউজুয়ালি পেথিডিন বা মরফিন আমরা দিয়ে থাকি। দেন হচ্ছে অ্যান্টি আলসারেন্ট দিব, কারণ হচ্ছে ইন্টেস্টাইনাল সেক্রেশন, গ্যাস্ট্রিক সেক্রেশন কমানোর জন্য পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর আমরা দিব, এবং অ্যান্টিবায়োটিক দিব ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। দেন হচ্ছে এক্সরে করে আমরা ডায়াগনোসিস করব, যদি এক্সরে করে করতে না পারি তাহলে সিটি স্ক্যান করব, সাথে ইলেকট্রোলাইটটা করলাম, এবং আলটিমেটলি আমাদের ট্রিটমেন্টের আউটকাম, কনজারভেটিভ ট্রিটমেন্টের আউটকামের উপর বেস করে এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপর বেস করে আমরা সিদ্ধান্ত নিব যে পেশেন্টের অপারেশন করব কি করব না। সব ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে কিন্তু অপারেশন দরকার হয় না, কিন্তু কিছু কিছু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে অবশ্যই অপারেশন দরকার হয়। অপারেশন কখন দরকার হয়? ম্যান্ডেটরিলি হচ্ছে যখন সাইন্স অফ ইনফ্লামেশন থাকে, পেরিটোনাইটিস থাকে। পেরিটোনাইটিস কখন থাকে? যখন হচ্ছে ইস্কেমিয়া অফ দ্য ইন্টেস্টাইন হয়, তখন পেরিটোনাইটিস থাকে। যখন ইন্টারপেরিটোনাল প্যাথোলজি থাকে, কোনো ইনফ্লামেশন থাকে, প্যাথোলজি থাকে, যেমন অ্যাবসেস অথবা হচ্ছে বার্স্ট অ্যাপেন্ডিক্স অথবা অ্যাবডোমিনাল কোনো ইন্টেস্টাইনাল কালেকশন, সেই কারণগুলো যখন থাকে তখন আমাদের অপারেশন করতে হয়। তাহলে দেখলাম পেরিটোনাইটিস এর দুইটা কারণ, একটা হচ্ছে বাওয়েল ইস্কেমিয়া অথবা হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল ইনফ্লামেটরি কালেকশন, আর একটা হচ্ছে ফেইলিউর অফ রিসাসিটেশন, যেমন হচ্ছে ফ্লুইড দিচ্ছি, সবকিছুই করতেছি, কিন্তু আলটিমেটলি পেশেন্টের ক্লিনিক্যাল আউটকাম হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এই দুইটা কারণে আমরা সার্জারি করে থাকি। তাহলে আমরা যদি অ্যালগরিদমটা চিন্তা করি, স্মল বাউল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসলো, আমরা কি করলাম? আমরা হচ্ছে অ্যাসেস করলাম, অ্যাসেস করে দেখলাম যে পেশেন্ট হচ্ছে ক্লিনিক্যালি স্টেবল, এবং পেশেন্টকে রিসাসিটেট করলাম, তাহলে কোনো এক্সপ্লোরেটরি ল্যাবরেটরি লাগতেছে না। যদি ক্লিনিক্যালি স্টেবল হয়, পেরিটোনাইটিস না থাকে, কনজারভেটিভ ম্যানেজমেন্টে পেশেন্ট ইমপ্রুভ করে, তখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট কন্টিনিউ করব। তারপর হচ্ছে ইমেজিং এ আমরা যদি দেখি যে ভাস্কুলার কম্প্রোমাইজ আছে অথবা পারফোরেশন আছে। ভাস্কুলার কম্প্রোমাইজ মানে হচ্ছে যদি ইস্কেমিয়ার ফিচার পাই ক্লিনিক্যালি এবং রেডিওলজিক্যালি, আর হচ্ছে পারফোরেশন থাকে, মানে ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়ে অথবা ইন্টারপেরিটোনাল ইনফ্লামেশন হয়ে পেরিটোনাইটিস হচ্ছে, তখন আমরা সরাসরি এক্সপ্লোরেটরি ল্যাবরেটরিতে চলে যাব। যদি কমপ্লিট অবস্ট্রাকশন হয়, যেখানে হচ্ছে কোনো ফিক্যাল ম্যাটার বা কোনো গ্যাস পাস করে না, কমপ্লিট অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল ফ্লুইড এবং গ্যাস কোনোটাই পাস করে না, সেটা হচ্ছে কমপ্লিট অবস্ট্রাকশন, তাহলে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট কন্টিনিউ করব। আমরা দেখব যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লিনিক্যালি পেশেন্ট ইমপ্রুভ করে কিনা। যদি ইমপ্রুভ করে তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট কন্টিনিউ করব, যদি না করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, তখনই দেখা যায় যে পেশেন্টের ক্লিনিক্যাল ডিটেরিওরেশনের সম্ভাবনা থাকে, তখন আমরা কি করব? আমরা হচ্ছে এক্সপ্লোরেটরি ল্যাবরেটরির দিকে যাব। আর যদি পার্শিয়াল অবস্ট্রাকশন থাকে তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব, রিজলিউশনের দিকে যায় কিনা সেটা অবজার্ভ করব, এবং আলটিমেটলি যদি রিজলিউশন না হয় তখন হচ্ছে 24 থেকে 48 ঘন্টা পরে আমরা আলটিমেটলি এক্সপ্লোরেটরি ল্যাবরেটরির সিদ্ধান্ত নেব। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এরপর প্রত্যেকটা কজের উপর বেস করে আলাদা আলাদা ম্যানেজমেন্ট আছে, সেটা যদি স্পেসিফিক কোনো টপিক থাকে তখন আমরা ওই সময় আলাপ করে দেব, কিন্তু এটা হচ্ছে ওভারঅল ডিসকাশন অন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন।
এরপর হয়তো তোমরা টায়ার্ড হয়ে গেছো, কিন্তু একটা ছোট টপিক আছে, সেটা হচ্ছে ফিস্টুলা ইন অ্যানো। এবং এখান থেকে যে কোশ্চেন গুলা কমনলি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে এর ডেফিনেশন, টাইপ অফ ফিস্টুলা, দেন হচ্ছে ট্রিটমেন্ট অপশন কি কি। আমরা যদি অ্যানাল ক্যানেলের অ্যানাটমি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে অ্যানাল ক্যানেলের আসলে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে বিলো দ্য ডেন্টেড লাইন, আর একটা হচ্ছে ডেন্টেড লাইনের উপরে। তো ডেন্টেড লাইনের নিচে যেটা থাকে, ডেন্টেড লাইনের নিচে যেটা থাকে এটা সাধারণত অ্যানোডার্ম থাকে, আর উপরেরটা হচ্ছে মিউকোজা থাকে। আর মিউকোকিউটেনিয়াস জাংশন যেটা একবারে বাইরের দিকে সেটা হচ্ছে অ্যানাল ভার্জ হিসেবে থাকে। আর হচ্ছে এর যে স্ফিংক্টার থাকে সেটা হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার এবং এক্সটার্নাল স্ফিংক্টার। এক্সটার্নাল স্ফিংক্টারের আসলে তিনটা পার্ট থাকে, এটা একটা হচ্ছে সাবকিউটেনিয়াস, একটা হচ্ছে সুপারফিশিয়াল, আর একটা হচ্ছে ডিপ, তিনটা পার্ট থাকে। তো আমাদের মেইন যে অ্যানাল কন্টিনেন্স, সেই কন্টিনেন্সটা হচ্ছে এক্সটার্নাল স্ফিংক্টার দিয়ে থাকে, এবং ইনভলান্টারিলি যাতে ফ্ল্যাটার্স এবং ফিসেস পাস না করে যায় সেটার জন্য ইনভলান্টারি ইন্টারনাল স্ফিংক্টার থাকে। এখানে আরো ভালো বোঝা যায়, এটা হচ্ছে ডেন্টেড লাইন। ডেন্টেড লাইনের নিচে দুইটা পার্ট, এটা হচ্ছে ট্রু অ্যানাল স্কিন, এবং এটা হচ্ছে ট্রু অ্যানাল স্কিনটা পিগমেন্টেড থাকে, সাধারণত গায়ের রঙের সাথে মিল থাকে, এবং অ্যানাল ক্যানেলের যে স্কিন সেটা ইউজুয়ালি হোয়াইট কালারের হয়, এবং উপরের দিকে যেটা থাকে ডেন্টেড লাইনের উপরে সেটা হচ্ছে রেড কালারের হয়। অনেক সময় হচ্ছে কনজেস্টেড থাকে এবং সেটা জাম রঙের হয়, প্লাম কালারের হয়, এবং রেকটাল মিউকোজা আর উপরে থাকে। অ্যানাল ক্যানেলের অ্যানাটমি নিয়ে আমাদের খুব বেশি দরকার নাই, কিন্তু অ্যানাল ফিস্টুলা যেটা আমরা আলাপ করব সেটা হচ্ছে অ্যাবনর্মাল কমিউনিকেশন। একটা কমিউনিকেশন থাকবে অ্যাবনর্মাল, যেটা নর্মাল না, এবং সেটা হচ্ছে অ্যানাল স্কিন এর সাথে, অ্যানাল স্কিন যেটা আছে সেই স্কিনের সাথে বাইরে পেরিঅ্যানাল স্কিনের কমিউনিকেশন। এখানে যে অ্যানাল স্কিন বা মিউকোজা আছে সেইটার সাথে কমিউনিকেশনটা হবে হচ্ছে পেরিঅ্যানাল স্কিনের, এবং এটা একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন, এবং সেটা কানেক্টেড হবে হচ্ছে একটা ট্র্যাক্ট দিয়ে, যেটাকে আমরা বলি সাইনাস ট্র্যাক্ট। কিন্তু সাইনাস ট্র্যাক্টটা দুই দিকেই ওপেন থাকবে, একটা হচ্ছে অ্যানাল ক্যানেলের স্কিনের দিকে আর একটা হচ্ছে পেরিনাল স্কিনের দিকে, এবং এটা লাইনড বাই ইউজুয়ালি এখানে গ্রানুলেশন টিস্যু দিয়ে লাইনড আপ থাকে। তাহলে দুই দিকে ওপেনিং থাকবে, একটা হচ্ছে অ্যানাল ক্যানেল এবং রেকটামের ভিতরে, আর একটা হচ্ছে পেরিয়ানাল রিজিয়নে, এবং একটা ট্র্যাক থাকবে, এই ট্র্যাক দিয়ে কমিউনিকেটেড হবে, এবং সেই ট্র্যাকটা লাইনড আপ থাকবে গ্রানুলেশন টিস্যুতে। এটা হচ্ছে ফিস্টুলা। কিন্তু মানে সাইনাস তখন হবে যখন হচ্ছে এই স্কিন, পেরিয়ানাল স্কিন থেকে একটা ওপেনিং এবং সেটা ডিপার টিস্যুতে কমিউনিকেটেড, অথবা অ্যানাল স্কিন থেকে একটা ওপেনিং সেটা ডিপার টিস্যুর সাথে কমিউনিকেটেড, এটাকে বলা হচ্ছে সাইনাস। তাহলে সাইনাসের একটা দিক ওপেন থাকে, কিন্তু ফিস্টুলার দুইটা দিক ওপেন থাকবে। ফিস্টুলার দুই দিকেই ওপেন থাকবে, মানে দুইটা এপিথেলিয়াল টিস্যু কানেক্টেড হবে অ্যাবনর্মালি ফর্ম একটা ট্র্যাক দিয়ে, লাইন বাই গ্রানুলেশন টিস্যু। তাহলে এই যে ফিস্টুলার ট্র্যাক্ট, এটা কিভাবে ফরমেশন হতে পারে? এটা ফরমেশন হয় হচ্ছে ইউজুয়ালি following inappropriate drainage of the perianal abscess. আমরা জানি যে পেরিয়ানাল অ্যাবসেস যখন হয় তখন সেটা যদি ইনঅ্যাডিকুয়েটলি ড্রেইন করা হয়, অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ড্রেইন করা হয়, অথবা ড্রেইন না করা হয়, তখন সেটা কি হতে পারে? তখন এখানে আমরা দেখি যে কয়েকটা
ধরনের অ্যাবসেস ডেভেলপ করে। একটা হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস, এটা হচ্ছে সাব মিউকোজাল অ্যাবসেস, এটা হচ্ছে ইন্টার স্ফিংটারিক, যেমন হচ্ছে ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার, এই দুইটার মাঝখানে একটা অ্যাবসেস। আর একটা হচ্ছে ইস্কিও রেক্টাল, এখানে যে ফোসা আছে ইস্কিও রেক্টাল ফোসা, সেটার মধ্যে একটা অ্যাবসেস, এবং হচ্ছে সুপ্রা লিভাটর, মানে লিভাটর অ্যানাইল মাসেলের উপরে যেটা ডেভেলপ করতেছে। তাহলে অ্যাবসেস সে যে কোনো ভাবেই হোক ড্রেইন হবেই, যে কোনো একটা ওপেন এরিয়াতে সে ড্রেইন হবেই যদি আমরা ড্রেইন না করি। তাহলে এই যে অ্যাবসেসটা, এটা যদি ড্রেইন না করি তাহলে কি হবে, সে স্কিন দিয়ে ওপেন করতে পারে, আবার মিউকোজা দিয়েও ওপেন করতে পারে, দুই দিকে ওপেন হতে পারে। এবং দুই দিকে ওপেন হলে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন তৈরি হচ্ছে থ্রু এ ট্র্যাক্ট, এবং এটাই আলটিমেটলি ফিস্টুলা ইন অ্যানো তৈরি করতেছে। তাহলে অ্যাবসেস যখনই মানে দুই দিকেই ওপেন হয় তখনই কিন্তু এই ফিস্টুলার ট্র্যাক গুলো ফরমেশন হয়। এটাও কিন্তু দেখা যায় যে এটা ন্যাচারালি ড্রেন করবে হচ্ছে মিউকোজা দিয়ে, এটা ড্রেন করবে ইউজুয়ালি হচ্ছে মিউকোজা এইদিকে দিয়ে, আলটিমেটলি ট্রান্সস্ফিংটারিক ওয়েতে রেকটামের মধ্যে আসতে পারে, অথবা ইন্টারস্ফিংটারিক ওয়েতে এখানে অ্যানাল ক্যানেলের মধ্যে আসতে পারে, আবার এই স্কিন দিয়েও ড্রেন করতে পারে। আর এটা ডেফিনেটলি হচ্ছে ইন্টারস্ফিংটারিক প্লেনে গিয়ে স্কিন দিয়ে, অথবা হচ্ছে এই ইন্টারস্ফিংটারিক প্লেনে গিয়ে আলটিমেটলি এই ডেন্টেড লাইনের এখানে ওপেন করবে। তাহলে এই যে অ্যাবসেস গুলো, এগুলো অ্যাবনর্মাল ওপেনিং এর কারণেই আলটিমেটলি ফিস্টুলা গুলো ফরমেশন হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যাবসেস, এটা ছিল ইন্টারস্ফিংটারিক, এটা ওপেন করলো ডেন্টেড লাইনের এখানে, এবং এটা হচ্ছে সুপ্রালিভেটর, এটা আলটিমেটলি এটা নিচের দিকেও ড্রেন করতে পারে স্কিন দিয়ে, আবার এখানে হচ্ছে রেকটামের মধ্যেও করতে পারে। এইখানে যেটা ছিল স্কিওরেক্টাল, সেই স্কিওরেক্টালটা কিন্তু আলটিমেটলি হচ্ছে দুইটা স্ফিংটারকে পায়ার্স করেই আলটিমেটলি হচ্ছে অ্যানাল ক্যানেলের মধ্যে ওপেন করতে পারে, আবার নিচের দিকেও সে ওপেন করতে পারে। তাহলে এই যে ওপেনিং, এইগুলোর উপর বেস করে কতগুলো ভ্যারাইটিতে আসলে ফিস্টুলাকে ভাগ করা হয়। আগে বলা হতো হাই ভ্যারাইটি, লো ভ্যারাইটি, এখন এটার কোনো ওরকম প্রচলন নাই। এখন যেটা বলা হয় সেটা হচ্ছে টাইপ 1। দেখো, এটা হচ্ছে ইন্টার স্ফিংটারিক, দুইটা স্ফিংটারের মাঝখান দিয়ে গিয়ে আলটিমেটলি সে ডেন্টেড লাইনে ওপেন করতেছে, এবং সেখানে যে ইন্টারনাল স্ফিংটার আছে সেই ইন্টারনাল স্ফিংটারকে পায়ার্স করে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন্টার স্ফিংটারিক। দেন হচ্ছে এটা ট্রান্স স্ফিংটারিক, দেখো এটা দুইটা স্ফিংটারের ভিতর দিয়েই সে যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্স স্ফিংটারিক। এটা হচ্ছে সুপ্রা স্ফিংটারিক, দেখো এই যে ট্রান্স স্ফিংটারিকে এখানে কিন্তু এক্সটার্নাল যে স্ফিংটার এর অল্প একটা পোরশন নিচে, ম্যাক্সিমাম পোরশনটা হচ্ছে উপরে, কিন্তু এক্সটার্নাল স্ফিংটারের উপর দিয়ে যখন সে যাবে, টোটালি উপর দিয়ে যখন যাবে, তখন সেটাকে আমরা বলতেছি সুপ্রা স্ফিংটারিক। এবং দুইটা স্ফিংটারের বাইরে দিয়ে সে যখন আলটিমেটলি রেকটামে ওপেন করে, সেটাকে আমরা বলতেছি এক্সট্রা স্ফিংটারিক। এক্সট্রা স্ফিংটারিক এটা সবচেয়ে কম হয়, এটা সবচেয়ে বেশি হয় ইন্টার স্ফিংটারিক। এবং দুইটা ওপেনিং থাকে, বাইরের ওপেনিংটা কিন্তু আমরা দেখতে পাই স্কিনের মধ্যে, এটা আমরা দেখতে পাই পেরিয়ানাল স্কিনে, কিন্তু ভিতরের ওপেনিংটা কিন্তু দেখা যায় না, এটা ফিল করতে হয় অথবা ধরে নিতে হয়। এই ফিস্টুলার পেশেন্ট মানে কিভাবে আমাদের কাছে আসে, প্রেজেন্ট করে, এর একটা হিস্ট্রি থাকে, টিপিক্যাল হিস্ট্রি, যে 1 মাস 2 মাস আগে তার একটা পেরিয়ানাল রিজিয়নে পেইন ছিল, সোয়েলিং ছিল, ওই সময় টেম্পারেচার আসতো, ওটা আলটিমেটলি ফেটে যায়, অথবা ওটা আলটিমেটলি সার্জারি করে, এবং এরপর থেকেই ওই পেরিয়ানাল রিজিয়নটা হচ্ছে ভিজা ভিজা থাকে, এবং মাঝে 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 ওই জায়গাটাতে ব্যথা হয়, এবং 1-2 দিন ব্যথার পরে হচ্ছে কিছু পরিমাণ পাস ড্রেইন হয় এবং ব্যথাটা কমে যায়। কিন্তু
সবসময় হচ্ছে সেরোস্যাঙ্গুইনাস একটা ফ্লুইড অথবা সিরাস একটা ফ্লুইড ওই জায়গা দিয়ে আসতেই থাকে, এবং সে যখন টয়লেট করে তখন সে ফিল করতে পারে যে পেরিয়ানাল রিজনে একটা ইনডিউরেটেড এরিয়া আছে এবং ওখানে একটা সোয়েলিং এর মতো আছে, এটা সে ওই জায়গাতে ফিল করতে পারে। তাহলে টিপিক্যালি হচ্ছে অ্যাবসেসের হিস্ট্রি থাকে, ওটা আলটিমেটলি বার্স্ট করে অথবা ড্রেন আউট হয়, এবং পরবর্তীতে হচ্ছে মাঝে মাঝে পেইন্ট হয়, মাঝে মাঝে অ্যাবসেস ফর্মেশন হয়, ওইটা আবার ড্রেন আউট হয়ে গিয়ে পেইন্টটা রিলিভ হয়ে যায়, এবং রিকারেন্টলি এরকম রিপিটেড ড্রেনেজের হিস্ট্রি থাকে। যখনই ব্যথা হয় তখনই চাপ দিলে পরে এটা বের হয়ে যায়, এবং কন্টিনিউয়াসলি হচ্ছে একটা সিরাস ফ্লুইড পেরিয়ানাল রিজন দিয়ে ড্রেন হতে থাকে। তাহলে এটাই হচ্ছে তার টিপিক্যাল হিস্ট্রি। আমরা এক্সামিনেশন করে আসলে বাইরের ওপেনিংটা দেখতে পাই, কিন্তু ভিতরের ওপেনিংটা আমরা প্রোক্টোস্কোপি করে বুঝতে পারি, অনেক সময় ডিআরই করলেও একটা ইনডিউরেটেড এরিয়া হিসেবে বুঝতে পারি ভিতরের যে ওপেনিংটা আছে। এবং অনেক সময় ভিতরের ওপেনিংটা যদি না পাই তাহলে আমাদেরকে একটা ল ফরমেশন ল মেনে চলতে হয়, সেটা হচ্ছে গুড শেলস ল। সেটাতে আমরা বলি, এটা যদি ধরি, এটা হচ্ছে পোস্টিরিয়র পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল, মানে লোয়ার হাফ অফ দ্য অ্যানাল ক্যানেল, এবং এটা হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট। তাহলে পোস্টিরিয়র পার্টে যদি হয় তাহলে সেটা যেখানেই হোক না কেন আলটিমেটলি পোস্টিরিয়র মিড লাইনে ওপেন করে। অ্যানাল ক্যানেলকে যদি দুইটা ভাগে ভাগ করা হয়, যেটাতে হচ্ছে পোস্টিরিয়র হাফ এবং অ্যান্টিরিয়র হাফ, তাহলে পোস্টিরিয়র হাফে যদি এটা মনে করো, এটা দেখা যাচ্ছে পোস্টিরিয়র হাফের লেফট সাইডে আছে, এটা আলটিমেটলি হর্স শু শেপ ফরমেশন করে, বাঁকা হয়ে আসে, মিড লাইনে আসে, এবং আলটিমেটলি পোস্টিরিয়র মিড লাইনে ওপেন করে। এই ক্ষেত্রেও তাই ওপেন করতেছে, পোস্টিরিয়র মিড লাইনে ওপেন করতেছে পোস্টিরিয়র ফিস্টুলা গুলো। আর যদি অ্যান্টিরিয়র হাফে হয় তাহলে হচ্ছে এটা ডিরেক্টলি বাইরের ওপেনিং যেখানে আছে অ্যানাল ক্যানেলের ভিতরেও সেখানে ওপেনিং তৈরি করে ওপেন করতেছে, এবং এটা স্ট্রেইট হয়। তাহলে অ্যান্টিরিয়র যে ফিস্টুলা গুলো আছে সেগুলো স্ট্রেইট হচ্ছে, এবং পোস্টিরিয়র ফিস্টুলা গুলো হর্সশু শেপটের হয়ে পোস্টিরিয়র মিড লাইনে ওপেন করতেছে। এটা হচ্ছে গুড শেলস ল। ইনভেস্টিগেশন কি করি আমরা সাধারণত? সাধারণত যে নর্মাল ফিস্টুলা গুলো আছে, সিম্পল ফিস্টুলা গুলো আছে, আনকমপ্লিকেটেড ফিস্টুলা গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কোনো ইনভেস্টিগেশন করি না সাধারণত। কিন্তু অ্যাবনর্মালি যে কমপ্লেক্স ফিস্টুলা গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হয়। সেই ইনভেস্টিগেশন গুলো হচ্ছে টু ডেলিনিয়েট দ্য ফিস্টুলার ট্র্যাক্ট। ফিস্টুলার ট্র্যাক্টটা কোন দিক থেকে কোন জায়গা পর্যন্ত, এটা কি ইন্টারস্ফিংক্টারিক নাকি সাবস্ফিংক্টারিক নাকি ট্রান্সস্ফিংক্টারিক, এটা বোঝার জন্য। কারণ ফিস্টুলা ট্রিটমেন্টের পরে এই রিকারেন্সের রেট খুব হাই, তাহলে এই রিকারেন্সটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে ফিস্টুলার ট্র্যাক্টকে ডেলিনিয়েট করতে হয়। এই ডেলিনিয়েশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ফিস্টুলোগ্রাম, কিন্তু ফিস্টুলোগ্রাম আলটিমেটলি খুব ভালো কোনো ধারণা দেয় না। খুব ভালো ধারণা দেয় কি ট্রান্সঅ্যানাল আল্ট্রাসোনোগ্রাফি। অ্যানাল ক্যানেলের ভিতরে আল্ট্রাসোনাল প্রোবটা ইন্ট্রোডিউস করে এবং এই ফিস্টুলার ট্র্যাক্টের ভিতরে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে অথবা এয়ার দিয়ে তখন একটা আল্ট্রাসোনোগ্রাফি করে টু ডেলিনিয়েট দ্য ফিস্টুলার ট্র্যাক্ট। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে এমআরআই অথবা সিটি স্ক্যান। এমআরআই করলে সবচেয়ে ভালো ডেলিনিয়েট করা যায়, সিটি স্ক্যান দিয়েও করা যায়, ট্রান্সঅ্যানাল আল্ট্রাসাউন্ড দিয়েও মোটামুটি ডেলিনিয়েশন করা যায়। এটা হচ্ছে কমপ্লেক্স ফিস্টুলার ক্ষেত্রে। আর আমাদের দেশে আমরা আসলে ফিস্টুলোগ্রাম করি, যেটা চিপ বলে, সস্তা বলে, কিন্তু এটা খুব ভালো ডেলিনিয়েশন করতে পারে না। আলটিমেটলি ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্টের আসলে দুইটা ব্যাপার আছে, সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল। এটা মেডিকেল ট্রিটমেন্টে ভালো হয় না কখনো, আর আলটিমেটলি সার্জারি লাগে। কিন্তু যদি ফিস্টুলা ইনফেক্টেড থাকে, ভিতরে কোনো কালেকশন থাকে, ইনফ্লামেশনের ফিচার থাকে, তখন আমরা মেডিকেল ট্রিটমেন্ট বা কনজারভেটিভ ট্রিটমেন্টটা করে থাকি। ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি,
একটু পেইন কিলার দিয়ে থাকি এবং হিপ বাদ দিয়ে থাকি। যখন ইনফ্লামেশনটা সাবসাইড করে তখন আমরা সার্জারি অবশ্যই করব। সার্জারিতে কয়েক ধরনের সার্জারি করা হয়। সবচেয়ে সহজ এবং কমন যেটা করা হয় সেটা হচ্ছে ফিস্টুলোটমি। ওটমি, টমি মিন্স হচ্ছে ফিস্টুলার ট্র্যাকটাকে জাস্ট ওপেন করে দেওয়া। ফিস্টুলোটমি এটাকে বলা হয়, ফিস্টুলার ট্র্যাকটাকে জাস্ট ওপেন করে দেওয়া। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাইরের ওপেনিং দিয়ে একটা প্রোব ইন্ট্রোডিউস করলো এবং এই যে ভিতরে অ্যানাল ক্যানালের ভিতরে ওপেনিং দিয়ে সেটা বের হলো। এরপর এই যে ইন্টারভেনিং যে টিস্যু গুলো আছে এই টিস্যুটাকে জাস্ট কেটে দেওয়া হয়, তাহলে ফিস্টুলার ট্র্যাকটা পুরোটা ওপেন হয়ে গেল এবং ওয়ালের মধ্যে যে গ্রানুলেশন বা ফাইব্রাস টিস্যু ছিল সেটাকে হচ্ছে কিউরেট করে দিচ্ছে। তাহলে এটা সেকেন্ডারি হিলিং এর মাধ্যমে এই জায়গাটা ভরে আসবে। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে কমন ফিস্টুলোটমি, মানে ফিস্টুলার ট্র্যাকটাকে ওপেন করে দেওয়া এবং সেকেন্ডারি হিলিং এর মাধ্যমে এই জায়গাটা হিল হয়ে যায় আলটিমেটলি। কিন্তু এটাতে সমস্যা হচ্ছে কি, দেখো যদি এই যে ফিস্টুলাটা ছিল এই ফিস্টুলার ক্ষেত্রে আমরা যদি ফিস্টুলোটমি করি তাহলে এই যে এই অংশটুকুর নিচে যতখানি টিস্যু ছিল সব আমরা কেটে দিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টারের অর্ধেক এবং এক্সটার্নাল স্ফিংক্টারের পুরোপুরি। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি হবে, ইন্টারনাল স্ফিংক্টার এক্সটার্নাল স্ফিংক্টার যদি আমরা কেটে দেই, তাহলে পেশেন্টের ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। তাহলে ফিস্টুলোটমি কিন্তু সব ক্ষেত্রে করা যাচ্ছে না। এটার ক্ষেত্রে ঠিক আছে, টাইপ 1 যে ভ্যারাইটিটা সাবকিউটেনিয়াস অথবা একবারে সাবকিউটেনিয়াস অথবা হচ্ছে শুধুমাত্র ইন্টারনাল স্ফিংক্টারের ভিতর দিয়ে যায়, এক্ষেত্রে ইন্টারনাল স্ফিংক্টার একটুখানি 30% বা 40% কাটা গেলেও কিছু হয় না। আবার ট্রান্সস্ফিংক্টারিকের ক্ষেত্রে একেবারে সাবকিউটেনিয়াস যে এক্সটার্নাল স্ফিংক্টারটা ছিল সেটা কেটে গেলেও কিছু হয় না, কিন্তু মেজর মোর দেন 30% যদি এক্সটার্নাল স্ফিংক্টার কাটা পড়ে সেক্ষেত্রেই কিন্তু ফ্লুইড ইনকন্টিনেন্স হতে পারে, মানে হচ্ছে লিকুইড ফিক্যাল ম্যাটার আসলে পরে পেশেন্ট সেটা ধরে রাখতে পারবে না। তাহলে ফিস্টুলোটমি কিন্তু সব ক্ষেত্রে করা যাচ্ছে না। তাহলে অন্য অপশন কি, অন্য অপশন যেগুলো সেগুলো হচ্ছে সিটন ইনসারশন। সিটন মিন্স হচ্ছে এই যে ট্র্যাক্ট, এই ট্র্যাক্টের ভিতর দিয়ে একটা থ্রেড ইনসার্ট করা, বাইরে থেকে ঢুকিয়ে ভিতর দিয়ে বের করা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থ্রেড ভিতর দিয়ে এবং এখানে একটা নট দিয়ে রাখা। তাহলে এই সিটন ইনসার্ট করলে কি হয়, সিটন হচ্ছে দুই ধরনের। যখন এখানে কোনো কালেকশন থাকে ভিতরে, এই সিটন ইন্ট্রোডিউস করলে পরে এই কালেকশনটা ইজিলি দুই পাশ দিয়ে বের হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ড্রেইনিং সিটন। মানে ভিতরে কালেকশনটাকে দুই দিক দিয়ে সে বের করে দিচ্ছে। এই যে প্যাসেজ ছিল এই প্যাসেজটাকে সে প্যাটেন্ট রাখতেছে, খোলা রাখতেছে, ফলে এই যে ইনফ্লামেশনটা বা কালেকশনটা বা অ্যাবসেসটা সেটা ড্রেইন আউট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ড্রেইনিং সিটন। আর একটা হচ্ছে কাটিং সিটন। কাটিং সিটনটা হচ্ছে এইটাকেই যখন আমরা টাইট করে দিব তখন এই যে অংশটা টিস্যুটা, এই টিস্যুটা হচ্ছে ইসকেমিক হবে আস্তে আস্তে করে। ইসকেমিয়ার কারণে এই টিস্যুটা আস্তে আস্তে করে কাটতে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল স্ফিংক্টারের পার্ট আছে, ইন্টারনাল স্ফিংক্টারের পার্ট আছে। তাহলে এই টিস্যুটা নিচের দিকে কেটে 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 আসবে এবং এটা একদিনে হবে না, এটা কিন্তু 1 ঘন্টায় হবে না, এটা হবে হচ্ছে লং টাইমে, মানে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন 21 দিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি টাইট করা হয় তাহলে স্ফিংক্টার গুলো আস্তে আস্তে করে কাটবে। আমরা যদি দেখি যে টি জয়ার, মানে চিজের ভিতর দিয়ে পনিরের ভিতর দিয়ে যদি অয়ার পাস করে তাহলে সেটা কেটে যায়। এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটে, এখানেও যদি অয়ার পাস মানে টাইট করা হয় তাহলে এটা আস্তে আস্তে করে কেটে আসবে। কিন্তু যেটা হবে
তুমি কখনো দেখেছো কি না যে একটা বরফের টুকরা, এরকম একটা টুকরা, এর উপর দিয়ে যদি একটা সুতা রাখা হয় এবং দুই পাশে যদি ওয়েট রাখা হয়, তাহলে ওয়েটের কারণে ওই মানে সুতাটা নিচের দিকে আলটিমেটলি নামতে থাকবে এবং উপরের অংশটা বরফ হয়ে যাবে, কেটে কিন্তু দুই ভাগ হয়ে যাবে না। উপরের অংশটা আবার জোড়া লেগে যাবে, ওই সুতাটা একসময় নিচে নেমে আসবে, উপরের অংশটা পুরোপুরি জোড়া লেগে যাবে, আবার একবারে নিচে যখন নেমে আসবে তখন কিন্তু সেটা আলটিমেটলি বরফের টুকরাই থাকবে। তাহলে একটা বরফের উপর দিয়ে যখন সুতা পাস করা হয় এবং দুই পাশে ওয়েট দেওয়া হয়, তখন বরফটাকে সে কেটে আসলো এবং উপর দিকে কিন্তু সেই বরফটা জোড়া লেগে গেল। এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটে। এই সুতাটা আলটিমেটলি উপর টাইট করার ফলে উপর থেকে নিচের দিকে আসবে, এটা আলটিমেটলি হয়তো ফিসুলার ট্র্যাকটা এই পর্যন্ত চলে আসবে একেবারে সাবকিউটেনিয়াস লেভেলে, কিন্তু উপরের যে স্ফিংক্টার গুলো সে কাটলো, কিন্তু ওইখানে আবার হিলও হলো। স্ফিংক্টারটাকে কাটলো কিন্তু আবার হিলিংও হলো, এটা হচ্ছে কাটিং সিটন। তাহলে এই ফিসুলার ট্র্যাক্টকে ওপেন করে দিলে, মানে এক সিটিং এ ওপেন করে দিলে যে ঘটনাটা ঘটতো ইনকন্টিনেন্স, এই কাটিং সিটনে কিন্তু সেই ইনকন্টিনেন্স ডেভেলপ করছে না, কারণ ফাইব্রাস টিস্যু দিয়ে আলটিমেটলি এই জায়গাটা হিল হয়ে যাচ্ছে, আলটিমেটলি ওপেন মানে ওই ইনকন্টিনেন্সটা ডেভেলপ করছে না। এটাই হচ্ছে সিটনের সুবিধা, ইনকন্টিনেন্স ডেভেলপ করে না। ড্রেনিং সিটন এটা আমরা ইউজুয়ালি মানে লুজ রাখি, লুজ সিটন বা ড্রেন সিটন, এটা প্রোলিন দিয়ে দেওয়া হয়। আর কাটিং সিটনটা ইউজুয়ালি হচ্ছে সিল্ক বা ব্লেডেড সুচার দিয়ে দেওয়া হয় এবং এটা টাইট করে রাখা হয়। লেটেস্ট যে অপারেশনটা আসলে করা হচ্ছে খুব বেশি কমন, সেটা হচ্ছে লিফট বলা হয়, LIFT। এটা কিন্তু আসলে নিচ থেকে উপরে করার যে লিফট সেটা না, এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, অ্যাব্রিভিয়েশন। এটা এলাবোরেশন হচ্ছে লাইগেশন অফ দ্য ইন্টারস্ফিংক্টারিক ফিস্টুলার ট্র্যাক্ট। এখানে ফিস্টুলার ট্র্যাক্ট যেটা, এটা আমরা দেখতে পাচ্ছি, তার একটা পোর্শন হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার এবং এক্সটার্নাল স্ফিংক্টার এর মাঝখান দিয়ে পাস করছে। তাহলে এখানে একটা পার্ট আছে ইন্টারস্ফিংক্টারিক পার্ট, এটাকে যদি আমরা লাইগেট করে দেই, এটা হচ্ছে যে অপারেশন হবে সেই অপারেশনটা হচ্ছে লিফট। আমরা জানি যে আসলে ভিতর থেকে কমিউনিকেশনটা বাইরের দিকে আসে বলেই, ফিক্যাল ম্যাটার অথবা অন্যান্য ডেব্রিস গুলো আসে বলে এটা কখনো হিল হয় না। কিন্তু এই জায়গাটাকে যদি আমরা একটা ম্যাচিউর ট্র্যাক্টের এই জায়গাটাকে লাইগেট করে দেই এবং বাইরের যে অংশ আছে এই অংশটাকে কিউরেট করে দেই অথবা এক্সারসাইজ করে দেই, এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এটুকু যদি এক্সারসাইজ করে দেই তাহলে এটুকু হিল হয়ে যাবে। কিন্তু এই যে যে ছোট একটা ট্র্যাক থাকবে, এই ট্র্যাকটা আলটিমেটলি ফিস্টুলা হিসেবে থাকবে না, এটাও আলটিমেটলি কোলাপস করে যাবে। তাহলে দুইটা স্ফিংক্টারের মাঝখানে একটা প্লেন তৈরি করা হয়, এখানে লাইগেট করা হয় সুতা দিয়ে এবং বাইরের অংশটুকুকে এক্সারসাইজ করা হয়, এটাই হচ্ছে লিফট অথবা লাইগেশন অফ দ্য ইন্টারস্ফিংক্টারিক ফিস্টুলার ট্র্যাক্ট। আরো দুইটা মডার্ন অপারেশন আমরা করে থাকি, আমাদের দেশে খুব বেশি চালু নাই কিন্তু বাইরের দেশে সেটা আছে। সেটা হচ্ছে এই ট্র্যাকটাকে পুরোটাকে হচ্ছে কিউরেট করা হয়, তাহলে গ্রানুলেশন টিস্যু, ডেব্রিস, ফাইব্রাস টিস্যু সবকিছু চলে যায়। আলটিমেটলি এই ট্র্যাকটাকে ফিব্রিন গ্লু দিয়ে বন্ধ করা যায়। ফিব্রিন গ্লু বন্ধ করলে যেটা হয় সেটা হচ্ছে এটার মুখটা মানে দুইটা পাশ জোড়া লেগে যায়, কোনো ট্র্যাক্ট আলটিমেটলি থাকে না, ফিব্রিন গ্লু দিয়ে এটা বন্ধ করা হয়। বাইরের দেশে এটা খুব বেশি চলে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফিব্রিন গ্লু দিলেও ভিতরের ওপেনিংটা যেহেতু থেকে যাচ্ছে, ভিতরের ওপেনিংটা দিয়ে কিন্তু কন্টেন্টস এসে এই জায়গাতে আবার ইনফ্লামেশন করতে পারে। সেহেতু ইন্টারনাল ওপেনিংটাকে বন্ধ করার জন্য এই যে যে রেকটাল মিউকোজা আছে, এই এই মিউকোজাটুকু কেটে ফেলা হয় ওপেনিং এর এখানে এবং পাশ থেকে রেকটাল মিউকোজার সামনে নিয়ে এসে এটাকে বন্ধ করা হয়। তাহলে অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ বলা হয়। অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ মানে হচ্ছে রেকটাল মিউকোজার যে অংশটুকু আমরা এখানে ইন্টারনাল ওপেনিং এর এখানে কেটে ফেললাম,
সেই জায়গাটাকে বন্ধ করার জন্য পাশ থেকে রেকটাল মিউকোজা এনে এখানে প্লেস করা হয়। এটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট ফ্লাপ। তাহলে ইন্টারনাল ওপেনিং বলে কোনো ওপেনিং থাকলো না, এবং বাইরের পোর্শনটা আমরা কিউরেট করে এটাকে ক্লিন করে দিলাম। তাহলে ভিতরে কোনো কন্টেন্টস আসছে না এবং বাইরের অংশটাও মোটামুটি ক্লিন। তাহলে এই ফিস্টুলা ট্র্যাকটা হিল হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে মানে কম ইন্টারভেনশন করে যেটা করা যায় সেটা হচ্ছে ফিব্রিন গ্লু দিয়ে ফিস্টুলা ট্র্যাকটাকে বন্ধ করে দেওয়া। তারপর এখানে মিউকোজাল বা অ্যাডভান্সমেন্ট ক্লাব করা যায়। তারপর হচ্ছে ফিস্টুলেক্টমি করা যায়। ফিস্টুলেক্টমি মিন্স হচ্ছে এই ফিস্টুলার ট্র্যাককে ধরে 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 এই অংশটুকুকেই পুরো কেটে ফেলা যায়, এবং এটাই মোটামুটি ভালো অপারেশন, কারণ ট্র্যাক অনেক সময় প্যাথোলজিক্যালও হয়। প্যাথোলজিক্যাল বলতে হচ্ছে এর সাথে অন্য প্যাথোলজি যেমন ক্রোনস ডিজিজ অথবা টিউবারকুলোসিস, তো দুইটার কোনোটার ক্ষেত্রেই আমরা অন্যান্য ট্রিটমেন্ট গুলো যেগুলো করলাম সেগুলো কাজ করবে না। তাহলে ফিস্টুলেক্টমি হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন, কিন্তু সবগুলোতে ফিস্টুলেক্টমি করা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে ইন্টারস্ফিংক্টারিক ফিস্টুলার ট্র্যাক্ট যেটা আছে সেটাকে লাইগেট করাটা আর একটা বেটার অপশন। এটা এখনকার সময়ে সার্জারির মধ্যে ভালো একটা অপশন হিসেবে বিবেচিত, এবং সবচেয়ে ওল্ড এবং যে অপশন এবং সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে ফিস্টুলোটমি, জাস্ট ওপেন করে দেওয়া। আর একটা টেকনিক্যাল দিক থেকে বেটার সেটা হচ্ছে সিটন প্লেসমেন্ট। এটা স্টেজ অপারেশন হিসেবে প্রচলিত, এবং এটা যখন করা হয় তখন হচ্ছে কাটিং এবং ড্রেনিং দুইটা সিটনই ব্যবহার করা হয়। তাহলে ম্যানেজমেন্টের অ্যালগোরিদমটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে যখন ফিস্টুলাই ন্যানো হবে তখন আমরা আন্ডার অ্যানেস্থেসিয়াতে এক্সামিন করব। যদি দেখি যে কমপ্লেক্স ফিস্টুলাই ন্যানো, যেটা হচ্ছে ইন্টারস্ফিংক্টারিক বা ট্রান্সস্ফিংক্টারিক অথবা হচ্ছে সুপ্রাস্ফিংক্টারিক, তখন যদি একিউট সেপসিস থাকে, কালেকশন থাকে, তখন আমরা ইনসিশন ড্রেনেজ করে দিতে পারি অথবা সিটন প্লেসমেন্ট করে দিতে পারি, এবং পরবর্তীতে হচ্ছে লিফট আমরা করতে পারি, লাইগেশন অফ দ্য ফিস্টুলা ট্র্যাক্ট করতে পারি। যদি লিফটে ফেইল করে তাহলে ফিস্টুলোটমি করে দিতে পারি, ফিস্টুলাকে ওপেন করে দেওয়া। আর যদি কমপ্লেক্স ফিস্টুলাতে কোনো ইয়ে না থাকে, সেপসিস না থাকে, কমপ্লেক্স ফিস্টুলা কিন্তু কোনো সেপসিস নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে লিফট আমাদের জন্য ভালো অপশন, কিন্তু রিকারেন্স হলে পরে ফিস্টুলোটমি আমরা অবশ্যই করতে হবে। আমাদেরকে রিকারেন্স হলে পরে ফিস্টুলোটমি ওপেন করে দিতে হবে। আর যদি ফিস্টুলাই ন্যানো সিম্পল হয়, মানে সাবকিউটেনিয়াস অথবা সাবকিউটেনিয়াস যদি হয় অথবা হচ্ছে মানে ইন্টারস্ফিংক্টারিক হয়, তখন আমরা ফিস্টুলোটমি করে দিতে পারি অথবা ফিস্টুলেক্টমি করে দিতে পারি, এবং আলটিমেটলি সেটা হিলিং হবে উইদাউট এনি ইনকন্টিনেন্স, মানে কন্টিনেন্স থাকবে। যদি সিম্পল হয়, সাবকিউটেনিয়াস অথবা ইন্টারস্ফিংক্টারিক হয়, সেক্ষেত্রে হচ্ছে ফিস্টুলোটমি বা ফিস্টুলেক্টমি বেটার অপশন। তাহলে এটা হচ্ছে অ্যালগোরিদম অফ ম্যানেজমেন্ট। এক্ষেত্রে যদি আমরা নাটশেলে বলি সেটা হচ্ছে এটা কমন, এবং এটা দুই ধরনের হতে পারে, সিম্পল, কমপ্লেক্স। এটা স্ফিংক্টারের সাথে রিলেশন অনুযায়ী এটা ক্লাসিফাইড করা হয়, এবং এটার সাথে অনেক সময় টিউবারকুলোসিস এবং ক্রোনস ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আর সবচেয়ে ভালো হচ্ছে লেইং ওপেন, মানে হচ্ছে ফিস্টুলোটমি এটা, কিন্তু এটা যেটা হতে পারে সেটা হচ্ছে স্ফিংক্টার কাটা পড়তে পারে এবং হচ্ছে ইনকনফিডেন্স ডেভেলপ করতে পারে। তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাস, যেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এবং ফিস্টুলা ইনালা, এই দুইটা টপিকের উপর। আমার মনে হয় যারা শুনেছো তারা এটা যদি মনে রাখো তাহলে উপকৃত হবা, এবং এটা তোমরা বিভিন্ন পরীক্ষাতে ফেস করবা, যেমন হচ্ছে রিটেন, অসপি এবং হচ্ছে আলটিমেটলি ভাইবা পরীক্ষাতে। তাহলে আমরা একটু দেরি
করেছি শুরু করতে, তার কারণ হচ্ছে আমাদের একটু প্রবলেম ছিল, ইলেকট্রিসিটি রিলেটেড প্রবলেম, এবং আমরা একটু সময় নিলাম যেহেতু দুইটা ইম্পর্টেন্ট টপিক। তো সবাইকে শুভরাত্রি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।